প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। দর্শক, এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আমাদের পুরো অনুষ্ঠানটি দেখার জন্য। দর্শক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে গুরুত্বপূর্ণর মধ্যে আছে, আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করবো, নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে আমরা দেখেছি জোহরান মামদানি ইয়ার সাফল্যের পর এই বিষয়ে এনবিএসে একটি সাক্ষাৎকার উনি দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এছাড়া টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস টিপিএসএ সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে এরই মধ্যে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, কি পেলাম না, এই বিষয়টিও আলোচনায় থাকবে। আজকের অতিথির মধ্যে রয়েছেন হাসান ফেরদৌস, ওয়ালিউল আলম, ডক্টর বিএম আতিকুজ্জামান, আর ইব্রাহিম চৌধুরী খোকন, আর বরাবরের মতো নিউজ আপডেট জানাচ্ছেন জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্টকে। আজকে রবিবার, জুন মাসের 28 তারিখ। যুক্তরাষ্ট্র ইরান হামলা বন্ধ করতে এবং এই সপ্তাহে বৈঠকে বসতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেছেন যে উভয় পক্ষে একে অপরের উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে এবং হরমুজ প্রণালীর সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী মঙ্গলবার কাতারের রাজধানীতে তাদের বৈঠক করার পরিকল্পনা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তা ঘন্টা কয়েক আগে এই তথ্যটি জানিয়েছেন। এদিকে এই সপ্তাহের শেষ দিকে গতকাল ইনফ্যাক্ট মেরিল্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দীর্ঘদিন পর জনসমক্ষে কথা বললেন এবং জো বাইডেন ওভাল অফিসে তার উত্তরসূরিকে অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন তিনি একজন লুজার বা ব্যর্থ ব্যক্তি। তিনি সাবেক প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করেন যে এই মানুষটি হোয়াইট হাউস ও কেনেডি সেন্টারে কেবল নিজের অহংতুষ্টির প্রকল্প অর্থাৎ ভ্যানিটি প্রজেক্ট নিয়ে মগ্নই ছিলেন। সাবেক প্রেসিডেন্ট বাইডেন বেশ কিছু উদ্যোগের কথা উল্লেখ করেন, একই সাথে তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন একটি স্থাপনা নির্মাণ যাকে সাবেক প্রেসিডেন্ট নিজের সম্মানে তৈরি খিলান আর্ক বলে, যেটাকে অভিহিত করেছেন, এবং রিফ্লেক্টিং পুল মেরামতের জন্য নিজের পরিচিত পুল পরিচর্যাকারীকে নিয়োগও দিয়েছেন। আর শাসনতম প্রেসিডেন্ট বাইডেন বলেন, কি এক ব্যর্থ লোক। প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্যটি করেছেন। বিশ্বব্যাপী ক্লাইমেট চেঞ্জের আশঙ্কা করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তবে সম্প্রতি ইউরোপে যা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রভাবে তা বেশ ভয়াবহ। এবং আজ রবিবার ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত সপ্তাহে ফ্রান্সে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের চরম পর্যায়ে প্রায় 1000 অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন যে ইউরোপ এখন দ্রুততম হারে উষ্ণ হতে থাকা মহাদেশ এবং এখনকার নাগরিকদের সুরক্ষায় ইউরোপের আরো পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। উইকেন্ডের দিনগুলিতে অর্থাৎ বেশ কয়েকটি দেশে তাপমাত্রার আগের সব রেকর্ড ভেঙে গেছে। জার্মানিতে দাবানল ছড়িয়ে পড়েছে এবং বার্লিনে ভিড় সামাল দিতেও তাপমাত্রা কমাতে পুলিশের জল কামানো, ওয়াটার ক্যানন যেটাকে বলা হয়, ব্যবহার করছে। এর মধ্যে তাপপ্রবাহটি ধীরে ধীরে মহাদেশটির পূর্বাঞ্চল অর্থাৎ ইস্টার্ন অঞ্চলের দিকে ছড়ে যেতে শুরু করেছে। জার্মানি টানা তৃতীয় দিনের মতো নতুন তাপমাত্রা রেকর্ড গড়েছে। পোল্যান্ড সীমান্তের কাছে নাইসে মুন্ডে যে জায়গাটি রয়েছে সেখানে তাপমাত্রা 107 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে। পোল্যান্ডেও তাপমাত্রা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড 104.9 ডিগ্রি সেলসিয়াস 9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সেটি 40.5 ডিগ্রি সেলসিয়াসের সমান। চেকোস্লোভাকিয়ার প্রজাতন্ত্র তার ইতিহাসের উষ্ণতম দিনটিও প্রত্যক্ষ করেছে এই সপ্তাহান্তে। সেখানে তাপমাত্রা ছিল 107.4 ডিগ্রি ফারেনহাইট। এর আগে গতকাল শনিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 105.6 ডিগ্রি ফারেনহাইট। ইউরোপ ভিত্তিক বিজ্ঞানীদের একটি যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের একটি নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে শুক্রবার এই গবেষণার তথ্যটি প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তন ছাড়া গত সপ্তাহে ইউরোপে রেকর্ড ভাঙায় তীব্র তাপ ও আর্দ্রতা সৃষ্টি হওয়া সম্ভব ছিল না, এটি তারা জানিয়েছে। টিপিএস অর্থাৎ টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসে যারা হেইটি নাগরিকদের সুপ্রিম কোর্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার অনুমতি পেয়েছেন ট্রাম্প প্রশাসন, এবং সেই পরিপ্রেক্ষিতে আজ
হোমল্যান্ড সিকিউরিটির প্রধান মিস্টার মুলেন বলেছেন যে যুক্তরাষ্ট্রে যারা বর্তমানে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের আওতায় রয়েছেন তাদের উচিত হবে যে হয় কোনো স্থায়ী বাসিন্দা হওয়ার পথ খুঁজে বের করা, খুঁজে নেওয়া, সেই পথ অবলম্বন করে আবেদন করা, অথবা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়া। যারা চলে যাবেন তাদেরকে বিমান ভাড়া এবং এককালীন $2,000 বেশি অর্থ প্রদান করা হবে, যাতে তারা তাদের নিজের দেশে গিয়ে তাদের অবস্থানকে আহ, অবস্থান শক্ত করতে পারেন। সেই জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অর্থটি দেওয়া হবে। এবং তিনি আবারও উল্লেখ করেছেন যে টিপিএস অর্থাৎ টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসটাই টেম্পোরারি, অর্থাৎ এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে যুক্তরাষ্ট্রে বছর পর বছর থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার উবার চালকদের জন্য আরো কঠোর ব্যাকগ্রাউন্ড চেক ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ। কোম্পানিটি 99 বছর পর্যন্ত, 10 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর নয়, 99 বছর পর্যন্ত সময়সীমার ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করেছে তাদের বিধানে। এবং স্থায়ীভাবে নিষিদ্ধ করার মানদণ্ড, অর্থাৎ কোন কোন ড্রাইভারকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা যাবে নিরাপত্তাজনিত অভিযোগ প্রমাণিত হওয়ার পর, তাদের সেই মানদণ্ডটিও এক্সটেন্ড করেছে, সম্প্রসারিত করেছে। যৌন নিপীড়ন প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে সামাল দিতে রাইড শেয়ারিং কোম্পানিটি চালকদের জন্য কঠোরতম ব্যাকগ্রাউন্ড চেক যাচাইয়ের এই নিয়ম ঘোষণা করেছে। কথিত মেডিকেড জালিয়াতির অভিযোগে নিউ ইয়র্কের 20 জনেরও বেশি মানুষের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার। এবং তাদের উদ্যোগে দেশ জুড়ে স্বাস্থ্যসেবা খাতের বিশাল এক জালিয়াতি বিরোধী অভিযানের অংশ হিসাবে সম্প্রতি নিউ ইয়র্কের এই 20 জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত এসব ব্যক্তি স্টেটের বিভিন্ন প্রান্তের বাসিন্দা। অভিযোগ রয়েছে যে তারা ঘুষ বা অবৈধ কমিশন, যেটাকে কিকব্যাক বলা হয়, মাধ্যমে ভুয়া বিলিং এবং চিকিৎসার প্রয়োজনে যাতায়াত সেবার নামে জালিয়াতির মাধ্যমে মেডিকেড তহবিল থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। নিউ ইয়র্ক সিটি আই জালিয়াতি কেলেঙ্কারি হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেডিকেড জালিয়াতি। নিউ ইয়র্ক সিটির স্থানীয় একটি ম্যাক্সিম গ্রিনবার্গ ও তার উল্টান পয়েন্ট ইয়েন্ট আইপি গঠন কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ তার বিষয়ক ব্যবসা ছিল, তার বিরুদ্ধে অস্ত্রোপচারের জন্য মেডিকেয়ার বিলের কাছে, এবং সেই জালিয়াতির অর্থ নিউ জার্সিতে একটি বড় অট্টালিকা, গহনা এবং বিলাসের জন্য গাড়ি কেনার অভিযোগ রয়েছে। অর্থাৎ মেডিকেলের জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনি নিউ জার্সিতে একটি বড় অট্টালিকা, গহনা এবং বিলাসের জন্য গাড়ি কেনার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। আজ রবিবার সম্প্রচারিত এবিসি নিউজের এক সাক্ষাৎকারে সেখানকার সাংবাদিক জোনাথন কার্ট যখন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে, ডেমোক্র্যাট মেয়র যদিও, পদ জিজ্ঞাসা করেন যে তিনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তা আইন প্রণেতাদের সমর্থিত সমাজতন্ত্র বিরোধী ডেমোক্রেটিক ইশতেহারটি দেখেছেন কিনা। এই ইশতেহারটি দিন কয়েক আগে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক ককাসের পক্ষ থেকে পেশ করা হয়েছে। তখন তিনি হেসে ফেলেন, মেয়র মামদানি হেসে ফেলেন, এবং এর পরিবর্তে তিনি তার রাজনৈতিক মতাদর্শের অনুসারী নিউ ইয়র্কের প্রার্থীদের প্রস্তাবিত আইনি পরিকল্পনার পক্ষেই অবস্থান গ্রহণ করেন। হাসতে হাসতে মেয়র মামদানি বলেন, আমার কাছে তো এটা বেশ সমাজতান্ত্রিকই মনে হচ্ছে। অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থীরা যে ইশতেহার দিয়েছে তাকে সমাজতন্ত্রী মনে হচ্ছে মেয়র মামদানির কাছে। মামদানি সমর্থিত 2 জন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট প্রার্থী নিউ ইয়র্ক থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ প্রাইমারি নির্বাচনে জয়ী হওয়ার পরে আইন প্রণেতারা এই মধ্যপন্থী ইশতেহারটি প্রকাশ করেছিলেন। এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে কার্লের সাথে আলাপকালে মামদানি আরো বলেন, আমি কোনো ইশতেহার লিখতে বা সত্যি বলতে কি পড়তেও আগ্রহী নই। আমি বরং কাজ করে ফলাফল দেখাতে আগ্রহী, এবং তার ঠিক সেটাই আর ঠিক সেই কাজটাই আমরা করে দেখাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে ইনফ্যাক্ট। এবং ওই সাক্ষাৎকারেই নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব শেষ করার পর যাতে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে পারেন সেই জন্য যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তনের বিষয়টি মেয়র মামদানি হেসে উড়িয়ে দিয়েছেন ওই সাক্ষাৎকারের এক প্রশ্নের উত্তরে। মামদানি এই প্রসঙ্গে বলেছেন, না, আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সংবিধানটি বর্তমানে যেমন আছে তেমনই ভালো। অতএব সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্ট পদে তিনি প্রার্থী হতে চাচ্ছেন না এবং তার কোনো আগ্রহ নেই, সে কথাও ঠিক বলেছেন।
এবার বিশ্বকাপ ফুটবলের খেলার কথায় আসি। বিশ্বকাপ ফুটবলের নিজেদের প্রথম নকআউট ম্যাচে এবারের বিশ্বকাপে নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকাকে প্রায় এক্সট্রা টাইম, অতিরিক্ত ইনজুরি টাইম যেটাকে বলা হয়, সেই সময়ের ৯১তম মিনিটে গোল করে ১-০ গোল করে তারা কানাডার শেষ ১৬ লাস্ট 16 যেটাকে বলা হয়, সেই 16 এ জায়গা করে নিচ্ছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে হয় নেদারল্যান্ডস অথবা মরক্কো। এই ২ দলের বিজয়ী দল কানাডার সাথে প্রতিপক্ষ হবে। এর আগে যৌথ আয়োজক দেশটি কানাডা কখনোই গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। তবে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের এই রাউন্ড অফ 32 ম্যাচে স্টপেজ টাইমে স্টিফেন স্তুকিও জয়সূচক গোলটি করার পর যে বাঁধ ভাঙা উল্লাস দেখা গেছে, তার সুবাদে এখন তাদের সামনে টুর্নামেন্টে আরো দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার আগ্রহ এবং সুযোগও সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আরো কিছু টুকিটাকি আপনাদের জানিয়ে রাখি, যদিও লিওনেল মেসি মাঠে নামলেই যেন নতুন ইতিহাস লেখা হয়। গতকাল জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে জয়ে একটি গোল করে লিওনেল মেসি টানা ৭টি বিশ্বকাপের নয়, ৭টি বিশ্বকাপ ফুটবল ম্যাচে টানা গোল করা ইতিহাসের প্রথম খেলোয়াড় পরিণত হয়েছেন। অর্থাৎ এই ফুটবল বিশ্বকাপে তিনি এই পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন। এর আগের বিশ্বকাপ যেটা কাতারে অনুষ্ঠিত হয়েছে, সেখানে ৪টি ম্যাচেও তিনি গোল করেছেন, যার মধ্যে ফাইনালও ছিল। গোল করেছেন। ২১ বিশ্বকাপ এই সর্বোচ্চ ১৯টি গোলের রেকর্ড তার, লিওনেল মেসির। আরেকটি কথা তো আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নাম অনুসারে। আজ রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি থেকে প্রকাশিত এক তথ্যে এই কথাটি জানা গেছে। আমার বাবা-মা তার নাম অনুসারে আমার নাম রেখেছিলেন, কারণ তারা দুজনেই নামটি পছন্দ করতেন এবং মনে করতেন এটি বেশ জোরালো শোনায়। আমি জানি আমার বাবা তাকে শ্রদ্ধা করতেন। এই কথাটি বলেছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনার কাছে দুটি প্রশ্ন আছে যা এর মধ্যে আপনি ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় দর্শকরা এই দুটি প্রশ্ন আমি যেটা করব হয়তোবা আগ্রহ প্রকাশ করবে। প্রথমটি হলো, জোহরান মামদানি যে স্পিচ দিয়েছেন গণমাধ্যমে, যা আপনি ব্যাখ্যা করেছেন, তো তিনি তার জন্ম যে এদেশে হয়নি এবং তার আগ্রহ নেই বা সংবিধান পরিবর্তন করার যে বিষয়টি এসেছে যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে, তো এই যে স্পিচটা দেশে থ্রু করলো, তার আগ্রহ নেই, এটাতে তার জনপ্রিয়তার যে জায়গাতে সে কি এগিয়ে গেল নাকি পিছিয়ে গেল? না, এটা বলা মুশকিল। তবে এখানে তার আগ্রহ, তাকে যিনি প্রশ্নটা করেছেন, এবিসি নিউজের ডিসিবিকে সাংবাদিক কার, তিনি হয়তো রিয়েলাইজ করেননি যে জোহরান মামদানি যে উত্তরটা দিয়েছেন, যে একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তন তো কোনো সহজ কাজ না, মোটেই না। যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো মামদানির কাছ থেকে একটা কথা বের করতে চেয়েছেন যে হ্যাঁ, পরিবর্তন করা হোক, কিন্তু মামদানি কিন্তু বুঝে ফেলেছেন প্রশ্নকর্তার মোটিভটা। অতএব সেই জন্য তিনি বলেছেন যে যেহেতু এটা সম্ভব না, অতএব তিনি তো এই বিষয়ে ইতিবাচক কোনো কথা বলার প্রশ্ন ওঠে না। তিনি যেটা বলেছেন যে হ্যাঁ, যেভাবে আছে সেভাবেই ভালো। আর আরেকটি বিষয় বলতে চাই যে খুব স্বাভাবিকভাবে পুরো ইউরোপ জুড়ে যে আমরা দেখছি যে তাপদাহের কারণে মানুষের যে মৃত্যু, আপনি কিছুক্ষণ আগে ফ্রান্সের কথাও বললেন। আমি যে প্রশ্নটিকে আপনাকে রাখতে চাই, আমি একজন ক্ষুদে সাংবাদিক, তাপদাহে এইভাবে মৃত্যুর ঘটনা ইউরোপ জুড়ে আমার মনে পড়ছে না যে কবে আমি শুনেছি। এই যে হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? আর এটা আপনার কাছে আরও বাড়তি কোনো ইনফরমেশন আছে কিনা, বা আপনি আপনার ক্যারিয়ারেও কখনো এরকমভাবে তাপদাহের কারণে এত মানুষের মৃত্যুর খবর ইউরোপে শুনেছেন কিনা? না, এটা শুনিনি। এটা রেকর্ড সবাই তো বলছে সেখানে তাপমাত্রা গত 2 দিনে এই উইকেন্ডে কয়েকটি দেশের কথা যেটা আমি উল্লেখ করেছি ইতিমধ্যে রেকর্ডে পৌঁছেছে। তবে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে এই ধারণা, এই ধরনের যে আশঙ্কা, বিপদের কথা কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা বলে আসছেন তো কয়েক বছর ধরেই, এবং জাতিসংঘ এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্লাইমেট চেঞ্জের কোনো কিছুতেই বিশ্বাস করেন না। তিনি ক্লাইমেট চেঞ্জ বলে যে একটি ব্যাপার আছে কিংবা থাকতে পারে, আবহাওয়ার পরিবর্তনের ফলে
বেশ কিছু দেশের নেতিবাচক আবহাওয়ার প্রভাব বিস্তার করতে পারে, এটি তিনি বিশ্বাস করেন। এই জন্য যুক্তরাষ্ট্র ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে যে অর্থ বরাদ্দ করেছিল ক্লাইমেট চেঞ্জের গবেষণা এর সম্ভাব্য প্রতিকার বিষয়, সেই বিষয়ে তিনি ফান্ডিং গুলোও বন্ধ করে দিয়েছেন। তবে যেটি আমি মনে করি সেটি হচ্ছে যে ইউরোপ এখন যা অনুভব করছে তাপমাত্রার ক্ষেত্রে, যুক্তরাষ্ট্রও হয়তোবা সেটি অনুভব করতে হতে পারে, এবং তা এই সামারেই। আমরা এখন যে তাপদাহ দেখছি, মানে বাসা থেকে বের হওয়ার পর সকালে একরকম, দুপুরে একরকম, আবার দুপুরের পর থেকে দেখা যায় যে সূর্যের প্রখরতা একটু একটু করে কমলেও দুপুরের সূর্যের প্রখরতা কিন্তু অনেক বেশি। আপনার কাছে কি মনে হয়? আপনি তো অনেক মুভমেন্ট করেন। এখন তো সামার মৌসুম। আমি দেখেছি আমাদের অনেককেই রাত ৮টা-৯টার পরে জ্যাকেট পরতে হয় অথবা হালকা সোয়েটার পরতে হয়, এবং বিশেষ করে যারা অ্যানিমেটেড তাদেরকে তো পড়তেই হয়। তো আমি যে কথাটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে তাপমাত্রার যে ক্লাইমেট চেঞ্জের প্রভাবটি বাংলাদেশ যেমন অনুভব করছে, কয়েক হাজার মাইল দূরে বসে আমরা যুক্তরাষ্ট্র তা অনুভব করছি। অতএব এটা একটি বিশ্বব্যাপী সংকট, এবং এই সংকটকে মোকাবিলা করার জন্য বিশ্বের প্রতিটি রাষ্ট্রেরই উচিত, এবং যে কথাটি আজকে জাতিসংঘ বলেছে যে ইউরোপের যে তাপদাহ এবং এই ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, এই প্রভাবকে কিভাবে প্রতিরোধ করা যায় কিংবা কিভাবে ঠেকানো যায়, সেই জন্য ইউরোপের দেশগুলির আরো পরিকল্পনা এবং আরো উদ্যোগী হওয়া উচিত, সেটা জাতিসংঘই আজকে বলেছে। আরেকটি লাস্ট প্রশ্ন করতে চাই, বা আপনি যতটুকু সময় পারবেন, দর্শকদের জন্য আপনি প্রেজেন্স তো থাকেনি। আরেকটি বিষয় যেটা জানতে চাই যে এবারে বিশ্বকাপে আপনি তো অনেক বিশ্বকাপে কাভারেজ করেছেন বা দেখেছেন খুব কাছ থেকে, এবারে বিশ্বকাপে চমক বা অঘটন ঘটন এরকম ডিফারেন্ট কোনো খবর আপনার চোখের সামনে পড়েছে কিনা? দুটো চমক তো ঘটেছে, তুর্কির কাছে জার্মানি হেরেছে, একটি চমক তো আমরা দেখলাম ইতিমধ্যেই। আরেকটি বিষয় যেটি এবার চমক, কারণ একটা জিনিস আমি লক্ষ্য করেছি এবার, সেটি হচ্ছে যে এই পর্যন্ত যতগুলো খেলা দেখেছি তার ম্যাক্সিমাম খেলাগুলোতে স্ট্রাইকারের অভাবটা মনে হয়েছে বিভিন্ন দলে। জি, পয়েন্ট গিয়ে আজকে দেখেন কানাডার ম্যাচটি, যে খেলাটি খেললো কানাডা সাউথ আফ্রিকার বিরুদ্ধে, কয়বার গোলবারের সামনে শট নেবার সেই ইয়েটাই, তাদের সেই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কিংবা তাৎক্ষণিক বিচক্ষণতার অভাব পরিলক্ষিত হয়েছে ক্যানাডিয়ান স্ট্রাইকারদের কাছে। যদিও যে গোলটি তারা করেছে ডি বক্সের বাইরে থেকে প্রচন্ড শটে, সেটি খুব দর্শনীয় গোল ছিল, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি জিনিস আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বেশ কিছু টিম হয়তো প্রথম রাউন্ডের কারণে খুব ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছে। তার কারণ তারা ভেবেছে যে কোনো না কোনো ভাবে রাউন্ড অফ 16-এ 32-তে যেতে পারলে বোধহয় এই যাত্রা রক্ষা হবে, পরবর্তীতে আস্তে আস্তে তাদের খেলা ফিরে আসবে। সেটাও বেশ কিছু দলের কাছে আমার মনে হয়েছে যে দলের খেলা ভিন্ন। আবার অনেকে দেখেন কেউ 4-4-2-তে খেলেছে, কেউ 4-5-1 প্রক্রিয়ায় খেলেছে। অতএব এই এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ করলে আমার যেটা মনে হয় যে রাউন্ড অফ 32-তে পরে যে এবারের বিশ্বকাপ সবচাইতে আকর্ষণীয় হয়ে উঠবে রাউন্ড অফ 16 থেকে, যেটাকে মূলত কোয়ার্টার ফাইনালও বলা যায়। সেখান থেকে এই এই বিশ্বকাপের পর্বটি হবে। যেমন ধরেন আজকে কানাডা তারা খেলবে নেদারল্যান্ডস এবং আরেকটি কোন দল আমি একটু আগে বলেছি যদিও, নেদারল্যান্ডস এবং তাদের বিজয়ের মধ্যে। অতএব কানাডা আজকে স্বাগতিক দল হিসেবে এবারই প্রথম তারা রাউন্ড অফ 32-তে গেল। আমি জানি না যুক্তরাষ্ট্রেরও আমার মনে হয় খুব সম্ভবত বসনিয়া, যুক্তরাষ্ট্রের সাথে কার খেলা এই মুহূর্তে মনে করতে পারছি না। যুক্তরাষ্ট্র যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারে, বসনিয়া হার্জেগোভিনা। তবে মজার ব্যাপার হচ্ছে যে এবার 3টি স্বাগতিক দেশই রাউন্ড অফ 32-তে গেছে, এবং মেক্সিকোকে খুব শক্তিশালী দল মনে হচ্ছে আমার কাছে। তারা খুব এবার এবার তাদের প্রস্তুতি আমার কাছে অন্যান্য সকল যতগুলো খেলা আমি দেখেছি 72 থেকে, ইনফ্যাক্ট 70 আমি যখন মেট্রিক পরীক্ষা দিই তখনও রাতে খানে খেলার খবর শুনতাম, ব্রাজিল সেবার বিজেছে। এরপর থেকে আমি খেলা ফলো করি যদিও, কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে যে বিশ্বকাপের তাৎপর্যপূর্ণ যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি নান্দনিক মনে হচ্ছে বিশ্বকাপ ফুটবলকে এবার।
আপনার একটি শব্দ অনেক কিছু প্রকাশ হয়ে যায়, নান্দনিক। আমারও কাছে খুদে জার্নালিস্ট হিসেবে সেটাই মনে হয়েছে। জনাব হাসান ফেরদৌস এবং জনাব ওয়ালিউল আলম আপনারা জয়েন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। নাজমুল ভাই, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার জনাব হাসান ফেরদৌস আপনার কাছে আলোচনা। একটা প্রশ্ন ছিল আমার নাজমুলের কাছে খেলা নিয়ে। জি জি নাজমুল, এবার আমি নিউ ইয়র্ক টাইমসে গতকালের কভারেজ হয়েছে, ওরা প্রশ্ন করেছে কে জিতবে, বেস্ট 16 জন বা 15 জন স্পোর্টস কমেন্টেটর, সবাই বলছে ফ্রান্সের কথা। কেন এটা ঠিক ফ্রান্স এবং জাপান? বলেন। আমি খুবই অবাক হচ্ছি, ফ্রান্স এবং জাপান, একটু বুঝিয়ে বলেন আপনি জানা থাকলে। না, আমি যেটা ফিল করি হাসান ভাই, ফ্রান্সের কথা তারা বলার চেষ্টা করছে। ফ্রান্সের 3টি খেলা দেখে তারা দেখেছে যে তাদের ডিফেন্স এবং অফেন্স দুটা খুব ব্যালেন্স, এবং বিশেষ করে এমবাপির অত্যন্ত দূর থেকে শট নেওয়ার যে দক্ষতা, সেইটি আমার মনে হয় নিউ ইয়র্ক টাইমসের সকার এক্সপার্টদের মনে হয়েছে যে খুব একটি প্লাস পয়েন্ট ফ্রান্সের জন্য, এবং ফ্রান্সের ডিফেন্সটাও অন্যান্য তুলনামূলকভাবে বেটার, সেই জন্য তারা ফ্রান্সকে মনে করছে। কিন্তু আমার কাছে কিন্তু ফ্রান্সকে মনে হয় না। আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপ জাপানকে মনে করার, আমি বুঝলাম না তারা কেন জাপানকে ধরলো এটা। কারণ জাপানের যে স্ট্রাইকার যারা আছে, 3টি ম্যাচ দেখেছি তাদের সেই স্ট্রাইকিং আমি আহামরি কিছু আমার চোখে পড়েনি যে তারা আহামরি কিছু করতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় হাসান ভাই, এবারে বিশ্বকাপটা আর্জেন্টিনা কুড বি এ টিম টু ওয়াচ, টু ডিফেন্ড করার জন্য তারা খুব আপ্রাণ চেষ্টা করবে। যদি নেদারল্যান্ডস, আমি আবারও যদি শব্দটা ব্যবহার করি, ইফ নেদারল্যান্ডস ক্যান গো টু কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে যেতে পারে, দে মাইট হ্যাভ এ চান্স। গুড, থ্যাংক ইউ। আমরা জনাব হাসান ফেরদৌস ভাইয়ের সাথে আলোচনাটা একটু বাংলাদেশমুখীর দিকে যেতে চাই। আমি আরিফ আরেকটা কথা বলতে চাই। জি জি, এবারের বিশ্বকাপে একটা নতুন জিনিস অনেকে লক্ষ্য করছেন কিনা জানি না, সেটা হলো যে সাবস্টিটিউশন ইউজ করা, সাবস্টিটিউট প্লেয়ারদেরকে ইউজ করা। এইটা প্রত্যেকটা দেশের কোচ খুব খুব মেপে দক্ষতা এবং খুব হিসাব নিকাশ করে তারা করছেন। একটি দল ইয়েলো কার্ড পাওয়ার সাথে সাথে সেই প্লেয়ারকে সরিয়ে নিচ্ছেন যাতে পরবর্তী ম্যাচে সে খেলতে পারে। আরেকটি জিনিস যেটা আমি লক্ষ্য করেছি কোচদের ব্যাপারে, সেটা হচ্ছে যে কোচরা গোল হওয়ার পরে যারা সেকেন্ড টায়ার থার্ড টায়ার টিম ছিল তারা পয়েন্টটা ধরে রাখার চেষ্টা করেছেন। তার কারণ তারা ভেবেছেন যে যেহেতু 8টা টিমকে 8 প্লেস পেলেও যেতে পারবে, সেই জন্য তারা পয়েন্ট এবং খুব একটা রিস্ক তারা নিতে চাননি। আমার মনে হয় বিশ্বকাপ ফুটবলে এই ফরম্যাটটা ভবিষ্যতে শুনছি আরো এক্সটেন্ড করা হবে। 48 এর জায়গায় 64 টিমকে পরবর্তী বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। তাহলে হয়তো বা খেলার বাড়বে, কিন্তু তাতে খেলার মান বাড়বে কিনা, মানসম্পন্ন খেলা দেখতে পারবে কিনা, সেটা বোঝা মুশকিল। আরেকটি আমার একটা প্রশ্ন, যে আমরা দেখেছি যে 3টি দেশের যে বিশ্বকাপ খেলা চলছে এবং বেশ জমজমাট, যেটা বিফোর অনেক রকম সমালোচনা ছিল যে এতটা জমজমাট হবে কিনা। তো এই 3টে দেশে যে এতটা জমজমাট বিশ্বকাপ উপভোগ করছে সবাই, এই বিষয়টি নিয়ে কিছু বলার আছে কিনা? অবশ্যই আরেকটা কথা বলার চেষ্টা করছি, এই পর্যন্ত যতগুলি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, এবারে বিশ্বকাপের টিকিটের প্রাইস অসম্ভব, এবং আমেরিকান মার্কেট রেটে নাকি ঠিক করা হয়েছে, ফিফার পক্ষ থেকে বলা হয়েছে। আজকে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের একটা টিকিট $2.5 লক্ষ। হোয়াট? 2.5 লক্ষ, $246,000। ভালো সিট যেটাকে বলা আর কি, ভিআইপি ক্যাটাগরির সিট যেটা, এবং সর্বনিম্ন টিকিটের দাম $4,000। তো আমার যেটা মনে হয়, কিছু কিছু স্টেডিয়াম ফাঁকা দেখেছি, বস্টনে বিশেষ করে স্টেডিয়াম গুলো ফাঁকা দেখেছি। তবে হাসান ভাই, একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এবার আপনার হয়তো আমার সাথে একমত হবেন, যে এবারের যে অ্যারেঞ্জমেন্ট গুলো এবং এত প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে ওয়ার্ল্ড কাপ ফুটবলকে অর্গানাইজ করা হচ্ছে, প্রত্যেকটা কাজ তারা আউটসোর্সিং করেছে, এবং প্রত্যেকটা কাজ এত নিখুঁত। মানে যুক্তরাষ্ট্রের এবারের ফুটবল পরিবেশনা, মানে ওয়ার্ল্ড কাপের যে ব্যবস্থাপনা, আমি বলবো এটা সুপার, এবং এটাকে ম্যাচ করা ভবিষ্যতে অন্য দেশগুলোর পক্ষে খুব মুশকিল হবে। এবং বেশ কিছু স্টেডিয়াম এত নান্দনিক, এত দৃষ্টিনন্দন স্টেডিয়াম, আনবিলিভেবল স্টেডিয়াম কিছু তৈরি করেছে। বিশেষ করে একটা স্টেডিয়াম তো $কয়েক বিলিয়ন খরচ করে এই শুধু বিশ্বকাপের জন্যই করা হয়েছে। বক্সের কভারেজ নিয়ে কি বলবেন?
আমার কাছে ফক্সের কাভারেজকে হাসান ভাই অতটা আমার কাছে মনে হয় না যে, বিশেষ করে আহ, অন্য গতবার যেটা কাতারের বিশ্বকাপের কভারেজ আরো অনেক ভালো ছিল, বিশেষ করে খেলা শেষ হওয়া, খেলার কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোকে কয়েক অ্যাঙ্গেল থেকে, কয়েক সাইডের টিভি ক্যামেরা থেকে দেখানো হতো। এবার কিন্তু মাত্র ওয়ান ডাইমেনশনাল ভিউ দেখানো হচ্ছে, অথবা সেকেন্ড ভিউ যেটা দেখানো হয় রেফারির আই থেকে, অর্থাৎ রেফারি কিভাবে দেখেছেন এই ম্যাচটাকে কিংবা গোলটাকে কিংবা ফাউলটাকে, সেটা দেখানো হচ্ছে, কিন্তু অন্যান্য বিশ্লেষণ হচ্ছে না। আর কমেন্টেটর যারা আছে তাদের ফুটবল জ্ঞান সম্পর্কে সন্দেহ থাকার যথেষ্ট অবকাশ রয়েছে। ওয়ালি ভাই মাথা নাড়ছেন কিন্তু। কিছু বলতে চান মনে হয়? না না, আমি যেটা বলছি যে আমরা তো খেলা দেখছি, অ্যাটলিস্ট তিনটে যখন মেজর কোনো বিষয় আসে, ইভেন্ট মানে কিক আসে, তখন আপনারা অ্যাটলিস্ট তিনটে অ্যাঙ্গেল থেকে তারা প্রত্যেকবারই দেখাচ্ছে। আর 2 নম্বর আমি যেটা বলবো যে দর্শক, ফক্সের নিউজ অনুযায়ী আমি যেটা দেখলাম যে বিশ্বকাপের অন্যান্য দেশে যে বিশ্বকাপ সেখানে যে মোট দর্শক ছিল সবগুলো খেলা মিলে ইতিমধ্যেই কিন্তু আমেরিকাতে সেই দর্শক সংখ্যা পার হয়ে গেছে। এবং আমরা দেখি যে স্টেডিয়ামটা মোটামুটি ভরাই থাকছে, আপনারা দেখছেন, যারা দেখছেন সবাই দেখছেন। আমরা তো এখানে কারণ আছে অবশ্যই, এখানে হওয়ার কারণ হচ্ছে যে দর্শক কেন যাচ্ছে, এত দর্শক কেন আসছে, কারণ হচ্ছে ধরে নেন যদি বাংলাদেশের খেলা থাকতো এই নিউ ইয়র্কের কোন স্টেডিয়ামে যেখানে আছে, বাংলাদেশে 5 লাখ লোক আছে নিউ ইয়র্কে, তার মধ্যে 30-40 হাজার লোক অবশ্যই সেখানে খেলা যেরকমই হতো না কেন উপস্থিত থাকতো। এটা হচ্ছে সবাই। সেই কারণে আমরা দেখছি যে দলীয় সাপোর্টার সংখ্যা আসলে যার যার দেশে, যেমন তুরস্কের খেলা হলে তুরস্কের লোকজন বিপুল সংখ্যক যাচ্ছেন দেখতে, আমেরিকাতে যারা আছে, কারণ আমেরিকাতে সব দেশের লোকে বিপুল সংখ্যা আছে যারা একটা স্টেডিয়াম ভরে দিতে পারে দুটো দল মিলে। 30-60 হাজার দর্শক আপনার যে কোনো দলের পক্ষে খুব স্বাভাবিক। এবং এই কারণে ফক্স যে নিউজটা দেখলাম আমি মোটেও অবাক হইনি, এটা এই কারণে যে তারা বলছে যে ইতিমধ্যে আমেরিকা এবং ইসের যে টোটাল দর্শক সংখ্যা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিশ্বকাপের অন্যান্য সকল পর্ব মিলে যত দর্শক সংখ্যা হয় এটা তার ছাড়িয়ে গেছে। এবং এটা হচ্ছে আরেকটা দিক থেকে আমি গুরুত্বপূর্ণ বলবো, কেন আমি মাথা মারলাম, সেটা হচ্ছে যে আগে যে এই যে মেন মিডিয়া যে কোথায় ঠেকেছে এটা কিন্তু তার একটা বড় বড় প্রমাণ। যে মিডিয়ার বিশ্লেষণ বা মিডিয়া যারা বিশ্লেষণ করেন তারা যে কত মানে বিশেষজ্ঞ যারা বলেন কত অজ্ঞ। এবার মিডিয়াকে খেলায় ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটছে আমেরিকাতে, উৎসব মুখর পরিবেশ, যেখানে খেলা হয়েছে বিপুল সংখ্যক দর্শক এবং দর্শক সংখ্যা সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে, যেটা কোনো আমরা মেন মিডিয়া যেগুলো দেখি তারা বরাবরই সমালোচনা ছিল এবং তারা বরাবরই এটাকে মনে করেছে যে এবার আমেরিকায় খেলাটা হচ্ছে ওরকম হবে না বিশ্বকাপে। কিন্তু আসলে যেটা হয়েছে নাজমুল ভাই স্বীকার করছেন, যেটা হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ উৎসব আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ। আরেকটা জিনিস আরিফ আমি অ্যাড করে দিই, ওয়ার্ল্ড কাপে এ পর্যন্ত 6 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে, 6 মিলিয়ন। ও বাবা, হাসান ভাই কিছু বলবেন কিনা? হ্যাঁ, না না ওয়ালি ভাই, আপনি অজ্ঞতার কথা বলছিলেন, এক্সাম্পল দিতে পারেন কি একটা? যেমন বলা হচ্ছে আমেরিকায় খেলা হলে পারে এবার দর্শক থাকবে না, কিংবা আমেরিকানরা ফুটবল পছন্দ করে না। যেমন এই যে আমরা বলছি যে বিভিন্ন এই খেলার আগে আপনি যে রিপোর্টগুলো আমি যদি আপনি বলেন নেক্সট যখন আমরা বলবো, আমি আপনার কাছে মেন মিডিয়া CNN থেকে আরম্ভ করে BBC কিংবা অন্যান্য মিডিয়া, আল জাজিরা বলেন, সবার রিপোর্ট আমি আপনার কাছে হাজির করে দেবো যে তারা কি বলেছিল এখন কি ঘটছে। সেখানে বলছি অজ্ঞতার কথা। এর একটা কারণ বোধ করি যে দর্শক অধিকাংশ কিন্তু আমরা মানে বাইরে থেকে আসা আমি কিন্তু সে কথা বলেছি। ইমিগ্রেন্টরা আসলে এবারে বিশ্বকাপটা ওয়ালি ভাই এবং হাসান ভাই, আমরা অনেক হয়তো এই বিষয়টা দিকে দেখিনি, তাকাইনি। এবারে দর্শকদের আপনারা যারা দেখেছেন মাঠে বিভিন্ন ভেন্যুতে, ম্যাক্স একটা সাবস্টেনশিয়াল পোরশন কিন্তু ইমিগ্রেন্ট কমিউনিটির, তাদের সন্তানরা বাবাদের সাথে গেছে কিংবা ইমিগ্রেন্ট আছে। সেটা পৃথিবীর বিভিন্ন দেশে, হাইটির কথা বলেন, হাইটি যখন খেলেছে, ক্যাপ ভার্ডের কথা বলেন, কোন একটা স্টেডিয়ামে দেখলাম যে একটা পুরো গ্যালারি ওদের দেশের ফ্ল্যাগের লোকজন ভর্তি। তো এই ব্যাপারটা এই কথাটা দিয়ে কিন্তু আমি প্রথমে শুরু করেছি যে বাংলাদেশের যদি খেলা হতো তাহলেও দেখা যেত স্টেডিয়াম ভরা। আমি কিন্তু আপনার প্রথমে শুরু করেছি এই কথাটা দিয়ে যে স্টেডিয়াম গুলো কেন ভরা থাকছে এখানে।
আরেকটা জিনিস হাসান ভাই খুব আশাপ্রদ ব্যাপার, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে সমগ্র যুক্তরাষ্ট্রে, যেটাকে এরা সকার বলে, আমরা ফুটবল বলি, খুবই জনপ্রিয়তা পাবে। কোনো সন্দেহ নাই। যদি যদি এটা ক্লাব টুর্নামেন্ট শুরু হয়, আমাদের যেটা অসুবিধা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ফুটবল ক্লাব যে টুর্নামেন্ট গুলো সেগুলো আমরা দেখছি না, যেমন অন্যান্য গেমগুলোতে আছে। যদি এটা সৌভাগ্যক্রমে শুরু হয়, আমাদের নাজমুল ভাই যেটা বললেন যে এই যে জনপ্রিয়তা অর্জন করলো এবার, এটাকে যদি বড় বড় মাল্টিমিডিয়া কোম্পানিগুলো পিক করে এবং যদি ক্লাব টুর্নামেন্ট যদি গুলো শুরু হয়, তাহলে আগামী 5-7 বছর দেখবো আমরা যে সকল খেলাকে ছাড়িয়ে গেছে আমরা, ইনশাল্লাহ। না, তবে সমস্যা একটা আছে, আমি কথাটা শেষ করে ভুলে যাওয়ার আগে, সমস্যা একটা আছে। কিসিঞ্জার যখন প্রথম ট্রাই করেছিল কিন্তু আমেরিকাতে ফুটবল আনবার জন্য, কেমন, মূল সমস্যা হচ্ছে যে আমেরিকায় সমস্ত স্পোর্টসটা রান বাই টেলিভিশন। টেলিভিশনে না প্রচার হলে লাইভ কমেন্ট সেটা জনপ্রিয় হবে না। কিন্তু ফুটবলের সমস্যা হচ্ছে কোনো ব্রেক তো নেই। কমেন্ট্রি যদি করব, আমেরিকায় যে কোনো খেলায় 10 মিনিট পর পরই ব্রেক। আপনি বাস্কেটবল খেলুন আর বেসবলই খেলুন, ফুটবলে তো তার সুযোগ নেই। তো আপনি আধ ঘন্টা ধরে একটানা খেলবেন, কখন আপনি ব্রেক দেবেন? কিসিঞ্জার প্রস্তাব করেছিল যে হাসান ভাই, ফক্স কিন্তু এটা ট্রাই করতেছে, কি হাইড্রেশন ব্রেক দিয়ে ফক্স কিন্তু এটা ট্রাই করতেছে। এক্স্যাক্টলি, কিসিঞ্জার প্রস্তাব করেছিল, কিন্তু কিসিঞ্জার প্রস্তাব করেছিল খেলাটাকে 4 ভাগে ভাগ করতে। এখন 2 ভাগে তো 4 ভাগে ভাগ করতে বলেছে। এন্ড ইউ আর রাইট, হাইড্রেশন ব্রেকটা রাফলি অনেকটা সেই 4 ভাগে ভাগ করে দাঁড়াচ্ছে আর কি। এবং এটা ফিফা রাজি হয়েছে যে চেঞ্জ করতে, কারণ এটা আমি যতটুকু আমার মনে হয় যে এটা টেলিভিশন কোম্পানিগুলোর চাপেই ফিফা করতে বাধ্য হয়েছে হাইড্রেশন ব্রেক। এবং আরেকটা জিনিস যেটা আমি বলার চেষ্টা করছিলাম হাসান ভাই, সেটা হচ্ছে যে এই জনপ্রিয়তাটাকে বিজনেস ভেঞ্চার হিসেবে যদি মিডিয়াগুলো দেখে, কম্পিটিশন হয়, তাহলে কিন্তু দেয়ার ইজ এ বিগ ফিউচার ফর ফুটবল। তবে যতক্ষণ না এদেশের সাদা মানুষরা এই খেলাটা গ্রহণ করবে, ততদিন পর্যন্ত এই দেশে এই খেলাটা ব্যবসায়িকভাবে সফল হবে না। সাদা মানুষদের, মানে যাদের কাছে পকেটে পয়সা আছে, আপনি আমি দেখলে কোনো লাভ নেই। সাদা মানুষদের পয়সা, তাদের পয়সা, তাদেরকে ইনভলভ করতে হবে। হাসান ভাই, কালো মানুষদের দিয়েই তো বাস্কেটবলটাকে কিন্তু দেখে কারা কোন, এই যে বললে $4,000 টিকিটটা কে কিনতে যায়? আপনি আমি যাই না, ওই সাদা মানুষরাই যায়। না, তবে এবার বিশ্বকাপে আরেকটা জিনিস হাসান ভাই আপনারা খেয়াল করছেন কিনা জানি না, অনেক কালো চামড়ার মানুষ সাদা দেশের প্রতিনিধিত্ব করছে। জি, খেলোয়াড়দের মধ্যে, রাইট, খেলোয়াড়দের মধ্যে। ফুটবলটা তো মূলত কালো মানুষদেরই খেলা, ফুটবল বাস্কেটবল কালো মানুষদেরই খেলা। সাদারা কবে খেলে এটাকে নিয়ে? খেলারা খেলে ক্রিকেট, সাদারা খেলে আইস হকি, ঠান্ডা দেশের খেলা। ফুটবল তো আমাদের খেলা, বাস্কেটবল তো আমাদের খেলা, সস্তা খেলা বলে। তবে সোশ্যাল মিডিয়ায় মনে হয় হাসান ভাই, সোশ্যাল মিডিয়ায় যেরকম দেখছি, সাধারণত কিন্তু তারা কিছু কিছু যে দৃশ্যগুলো দেখছি আমরা, এবং তারা নিজেদের যে কমিটি, তার নিজেরা যে নাম করা যারা আছেন, স্টার আছেন আপনার সোশ্যাল মিডিয়ায়, তারাও কিন্তু এটাকে পিক করেছে। তারা এমন সব কিছু দৃশ্য দেখাচ্ছে, এটা মনে হচ্ছে যে কিছু একটা চেঞ্জ আসছে, আমার মনে হয় যায়। হাসান ভাই, সস্তা খেলার যে কথাটি বললেন, এটাকে একটু এক্সপ্লেইন করা যায়? সস্তা বলতে পারছি আমি, একটা বাস্কেটবল নিয়ে তুমি তোমার পাড়ার পার্কে যে খেলো, পয়সার খরচ নেই। ক্রিকেট তুমি খেলতে যাও, তোমার জন্য কত রকম বাড়তি খরচ তোমার আছে। তুমি আইস হকি খেলতে যাও, আইস রিং তোমার লাগবে। কিন্তু সকারের জন্য কি লাগবে? একটা বল হলেই হলো, এবং যে কোনো মাঠে তুমি খেলতে পারো, কাদা মাটিতে খেলতে পারো, শক্ত মাটিতে খেলতে পারো। সেই জন্যই অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আমরা একটু আলোচনাকে একটু ভিন্ন দিকে নিয়ে যেতে চাই। ওয়ালি আলম ভাই, আপনার কাছে আসি। তার আগে হাসান ভাই, আপনার কাছে যেটা বলতে চাই, বাংলাদেশের দিকে একটি চোখ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা দেখলাম চীন এবং মালয়েশিয়া সফর শেষে বাংলাদেশে এসেও বিভিন্ন রকমভাবে এই সফরের তাৎপর্য তুলে ধরার চেষ্টা করেছে। আপনার কাছে জানতে চাই, আসলে আমরা কি পেলাম কি পেলাম না? এইটা হচ্ছে রং প্রশ্ন। এই আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান গতকাল প্রেস কনফারেন্সে যে গিয়েছিলেন, এবং তাকে প্রশ্ন করা হচ্ছে আমরা নগদ কি পেলাম। জি, আমরা নগদ কি পেলাম? উনি বলছেন, ভাই, এই যে পুরনো কায়দায় আপনারা ভাবেন যে আমরা খালি বাক্স নিয়ে গেছি পয়সা আনবার জন্য, এই অ্যাটিটিউডটা বদলান।
এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় যে শুধু ভিক্ষা চাইতে যাবে। খুব ব্রেভলি বলেছেন এবং আমি তাকে এই জন্য ধন্যবাদ দিই। এই সফরের যে গুরুত্বটা হচ্ছে যে কথা ছিল তো যাবে ভারতে, ভারতও তাই চেয়েছিল, কিন্তু আলটিমেটলি ভারতে না যেয়ে আমরা প্রথমে গেলাম মালয়েশিয়া, তারপরে চীন। তার মানে আমাদের আমাদের কূটনীতিতে এক ধরনের ব্যালেন্সিং অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি আমি। আমরা ছিলাম ভারত ডিপেন্ডেন্ট, ভারত নির্ভরশীল, আমাদের কূটনীতি ছিল সর্ব অর্থে। আমরা চেষ্টা করছি এই ভারত নির্ভরতা কাটিয়ে আমাদের কূটনীতিকে ডাইভার্সিফাই করবার জন্যে, ব্যাপকতর করবার জন্যে দুটো অ্যাপ্রোচ। এক নম্বর হচ্ছে যে রিজিওনাল কান্ট্রিগুলি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ইত্যাদি ইত্যাদি, তাদের প্রতি আমাদের আগ্রহটা বাড়ুক, এক। আর 2 নম্বর, ভারতের পাশাপাশি বড় শক্তি পরাশক্তি হিসেবে চীনের কাছে যাওয়া। চীনের কাছে যাওয়ার অ্যাডভান্টেজটা কি? চীনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। 71-এর কথা ভুলে যান আপনি, 75-এর পর থেকে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক নানাভাবে বিস্তৃত হয়েছে। চীন আমাদের দেশ নানাভাবে ইনভেস্টও করেছে। প্রধান ইনভেস্টমেন্ট কোথায়? ইনফ্রাস্ট্রাকচারে, বড় ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচারে। যেই অ্যাপ্রোচটা তারেক রহমান নিয়েছেন তা হচ্ছে যে ঋণ নয়, বিনিয়োগ। ঋণের বদলে তিনি বলছেন আসল বিনিয়োগ করো। এবং বিনিয়োগ তিনি দেখেছেন আপনারা, মংলা পোর্ট নিয়ে কি নাটকটা হলো। মংলা পোর্টটা কথা ছিল ভারত এটা ম্যানেজ করবে এবং সেখানে ভারতীয় ইকোনমিক জোন হবে। হাসিনা আমলে এই প্রজেক্টটা কিন্তু আলটিমেটলি ড্রপ করা হয়, কারণ পর্তায় পোষায়নি। সেই মংলা পোর্টটা এখন দেখতে পাচ্ছি আমরা দিয়ে দেওয়া হচ্ছে চীনকে, বলা হচ্ছে ম্যানেজমেন্ট করবার জন্য। কিন্তু পাশাপাশি এও ঠিক যে এই মংলা পোর্টের আশেপাশে একটি চীনের ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন করা হবে। কেমন? তার মানে চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা বহুমুখী এবং নানাভাবে ঘনিষ্ঠতর হচ্ছে। আরও লক্ষণীয় যে চীনের সাথে আমরা 2+2 ডায়ালগ অ্যারেঞ্জমেন্ট করতে চাই। 2+2 মানে ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স। আপনারা হয়তো জানেন যে আমেরিকার সঙ্গে আমাদের একটা প্রতি এভরি 6 মান্থস আমরা ডায়ালগ করি। যে ডায়ালগের মূল ফোকাস হচ্ছে কিন্তু টেরোরিজম, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস, সেটাকে চেঞ্জ করে আমরা এখন কূটনৈতিক সমন্বয় এবং নিরাপত্তা প্রশ্নের সমন্বয়, এই ডিফেন্স অ্যান্ড ডিপ্লোম্যাসি, সে কারণে ফরেন মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার 2+2 থাকছে। এটাই মনে করি যে আমাদের কূটনীতির একটা গুণগত দিক পরিবর্তন ঘটছে গেল। ভারত, আমি একটু আগে বললাম, খুশি নয়। ভারত সরকারিভাবে কিছু বলেনি, কিন্তু পত্রপত্রিকা যদি পড়েন আপনারা দেখবেন যে ভারত খুবই ক্ষেপে আছে আমাদের উপরে। এতদিন তো আমাদের নির্ভরশীল ছিলে, এখন আমাদের ছেড়ে তোমরা চীনের উপর, চীনের ঘাড়ে বন্দুক রাখছো, আর যেখানে চীন আমাদের প্রতিদ্বন্দ্বী। এই টেনশনটা আমি উপভোগ করছি মিডিয়াতে। সরকারিভাবে কিন্তু কিছু বলা হচ্ছে না, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে কুৎসিতভাবে আমাদের গালাগালি করা হচ্ছে এই ভেবে যে আমরা ভারতকে ডিসকার্ড করে চীনের দিকে যাচ্ছি আমরা। কিন্তু এই কার্ডটা ব্যবহার করে হাসিনাও ট্রাই করেছিলেন, এই চীনা তাস ব্যবহার করে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে একটা ব্যালেন্স আনবার জন্যে। আমার ধারণা যে তারেক রহমান এই সফরের মাধ্যমে, প্রথম সফরের মাধ্যমে সেই ব্যালেন্সিং সিগন্যালটা কিন্তু খুব স্পষ্টভাবে তিনি দিতে পারলেন। আমার মনে হচ্ছে যে সফরটা খুব সফল সফর হয়েছে। তাকে খুব ওয়ার্মলি রিসিভ করা হয়েছে দুই দেশে। তিনি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেছেন, তিনি এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেছেন, তিনি ট্রেনিং নিয়ে কথা বলেছেন, শিক্ষা নিয়ে কথা বলেছেন, প্রযুক্তি নিয়ে কথা বলেছেন। মানে আমরা যেটা বললাম একটু আগে খলিল রহমানের কথা উদ্ধৃতি দিয়ে, আমরা হ্যাট টুপি হাতে নিয়ে যাইনি, ভাই কিছু পয়সা দাও। আমরা বলছি আসো একসাথে কাজ করি। আমাদের একসাথে কাজ করার অনেক ক্ষেত্র আছে। এইটাই মনে করি আমি একটা বড় গুণগত পরিবর্তন, যেটাকে আমি ওয়েলকাম করি। থ্যাংক ইউ। আমি হাসান ভাইকে একটা প্রশ্ন করতে চাই, ছোট্ট একটা প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমি একটু এক নম্বর মন্তব্য হচ্ছে আমার আর কি, সেটা হচ্ছে যে বলা হয়েছিল যাওয়ার আগে যেটা হচ্ছে ভূরাজনৈতিক এবং কৌশলগত সম্পর্ক, তাদের যে বক্তব্যটা দিয়েছিল যাওয়ার আগেই আপনার প্রধানমন্ত্রী দপ্তর, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা যে ভূরাজনৈতিক এবং কৌশলগত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বিষয়টা কেন তারা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারা একটা রাস্তা করতে চাচ্ছে, যেটা আমরা বলছি পূর্বমুখী রাস্তা বা হাইওয়ে যাই বলে, কিন্তু নাম রাখা হয়েছে করিডোর। এই করিডোর শব্দটা কেন ব্যবহার করলো? আমি এটা নিয়ে চিন্তা করছি, কিন্তু আমি আসলে কোনো কিছু জানি না ব্যাপারে। আপনি কিছু বলবেন কিনা? না, আমি সরাসরি উত্তর আমার জানা নেই, ব্যাখ্যা আমার কাছে নেই। তবে মূল আমি যেটা বললাম, সফরের আগেও বলা হয়েছে, সফরের পরেও বলা হচ্ছে যে বাংলাদেশ আঞ্চলিকভাবে এবং আঞ্চলিকতার বাইরে যে একটা বিগার রোল প্লে করতে চাইছে। বাংলাদেশ ওয়ান্টস টু বি এ প্লেয়ার রিজিনালি
অ্যান্ড বিয়ন্ড দ্য রিজিয়ন। সে কারণেই তারা একদিন আমাদেরকে দেখা হতো ভারতের চশমা দিয়ে, ভারত যা করে তার সাথে আমরা আছি। আমরা বলছি না, আমাদের ফরেন পলিসি ইজ ইন্ডিপেন্ডেন্ট, আমাদের ফরেন পলিসি ভারত নির্ভর নয়, এবং সে কারণেই আমরা আমাদের ফরেন পলিসিটাকে বহুমুখী করছি। দেখেন, আপনি প্রথম কোথায় গেলেন? মালয়েশিয়াতে গেলেন। মালয়েশিয়া গুরুত্বপূর্ণ একাধিক কারণে, এক তো ইসলামিক কান্ট্রি, আর 2 নম্বর শ্রমবাজার। তারেক রহমানের নজরটা কোথায়? তা হচ্ছে আমাদের এই শ্রমবাজারটাকে এক্সপ্যান্ড করা। এরপর দেখবেন উনি যাবেন সে সমস্ত দেশে, আরব দেশগুলি যাবেন, গালফ কান্ট্রিগুলিতে যাবেন, যাতে করে আমাদের সাথে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা জোরদার হয়। আমি আগে বললাম, আমরা টাকা চাই না, আমরা ইনভেস্টমেন্ট চাই। আমরা আমাদের শ্রমবাজারটাকে এক্সপ্যান্ড করতে চাই। এ ব্যাপারে কি প্রয়োজন আমার তোমার কাছ থেকে, চীনের কাছ থেকে? প্রযুক্তি প্রয়োজন, শিক্ষা প্রয়োজন, ট্রেনিং প্রয়োজন। কেমন? আপনি বললেন যে গ্লোবাল ডাইভার্সিফিকেশন আমাদের ফরেন পলিসি। তার মানে এটা কি? বাংলাদেশ কূটনৈতিকভাবে স্বতন্ত্র, মানে ইন্ডিপেন্ডেন্ট, এবং একটা সিগনিফিকেন্ট ভয়েস হতে চায়। সেই জন্যই এই উদ্যোগগুলি তারা গ্রহণ করছে আমি মনে করি, এবং খুবই ওয়েলকামিং একটা জেস্টার মনে হচ্ছে আমার কাছে। হাসান ভাই, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুব আপনার কাছে সহজ মনে হবে, কারণ এরই মধ্যে এই প্রশ্নগুলো নিয়ে কথা হয়েছে। কূটনৈতিকভাবে এই যে ভারতের সাথে আমরা দেখছি যে একটা দেয়াল আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সম্পর্কের জায়গাতে, তো এখন এই সফরের মধ্য দিয়ে এই সম্পর্কের জায়গাটা আরও কি স্বচ্ছ হবে, নাকি দেয়ালটা আরও গভীর হবে? দেখো, ভয়টা কোথায়? এই সফরের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তিস্তা, এটা বলতে ভুলে গেছি আমি। রাইট। তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনে টানাপোড়েন চলছে। তিস্তা নিয়ে মমতা ব্যানার্জির কারণে চুক্তি তৈরি হয়েছিল, ঢাকায় স্বাক্ষর হবে, প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন ভারত থেকে, স্বাক্ষর হবে। মমতা ব্যানার্জির আপত্তির কারণে চুক্তি স্বাক্ষর হয়নি। ভারত এই প্রজেক্টের সঙ্গে আর যুক্ত নন, এখন চীন যুক্ত হচ্ছে। চীন ইনভেস্ট এখনো করছে না, কোনোটা অর্থ তারা কমিট করেনি, তারা কমিট করছে যে এই প্রজেক্টের সঙ্গে তারা যুক্ত হতে চায়। কেমন? সে কারণে ফিজিবিলিটি স্টাডি হবে, কি করতে পারি আমরা, কি করতে না পারি আমরা, তা নিয়ে কথা হবে। কিন্তু মজা হচ্ছে যে তিস্তা প্রজেক্টটা কোথায়? রংপুরে। রংপুরটা কোথায়? চিকেন করিডোর মানে শিলিগুড়ি করিডোর বলি আমরা, যেটা উনি প্রশ্ন করছেন। হোয়াট ইজ শিলিগুড়ি করিডোর? এইটা হচ্ছে এত কাছের একটা এলাকা, এবং যেটা তো গুরুত্বপূর্ণ ভারতের নিরাপত্তার কারণে। সেখানে যে চীন যে হাজির হয়, চীন যদি আসর গেড়ে বসে এই শিলিগুড়ি করিডোরের কাছে, সেটা ভারতের জন্য খুবই নাজুক একটা বিষয়। সে কারণে ভারত আপত্তি করছে, বা ভারত এ নিয়ে, এই যে ভারত মুখে কিছু বলেনি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আপনি এক্সে যাও বা ফেসবুকে যাও, এমন সব নেগেটিভ কমেন্ট করা হচ্ছে বাংলাদেশ সম্বন্ধে, তাতে মনে হচ্ছে যেন একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে এই 2 দেশের মধ্যে। কিন্তু আমার ধারণা যে যদি আমাদের সরকার যেভাবে ব্যালেন্সিং অ্যাক্ট করার চেষ্টা করছে, কেমন, তোমার সাথেও আছি, তোমার বিপক্ষে আমি নেই, আমি আমার বন্ধুত্বের বলয়টা বাড়াচ্ছি, এর বাইরে কিছু নয়, এবং আমার মূল লক্ষ্য আমার দেশের মানুষের উন্নয়ন, তোমাকে ক্ষতি করে নয়, এবং আমাকে উন্নতি করতে যে আমাকে সাহায্য করবে আমি তার সাথে কাজ করব। ফলে এই মুহূর্তে টানাপোড়েনটা আমার ধারণা যে চলে যাবে যদি আমরা কেয়ারফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করি, যদি আমরা ভারতের বিরুদ্ধে ব্যাপারটাকে অ্যালাউ করি। ধরো যে চায়নাকে আমরা আনছি, ইনভাইট করছি আমরা। এর আগে কথা বলা হচ্ছিল যে রংপুরে একটা চায়না কন্ট্রোল এয়ারপোর্ট হবে, সামরিক বিমানবন্দর হবে। সেটা করলে খুব ক্ষতিকর হবে, ভারত সেটাকে আপত্তি করবে। ফলে আমরা যদি কেয়ারফুলি এগোই, আমরা যদি এমন কিছু না করি যা কিনা ভারতের জন্য সামরিকভাবে সেন্সিটিভ, তাহলে আমার মনে হয় না যে ব্যাপারটা ততটা খারাপের দিকে গড়াবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন এরই মধ্যে দেখছি অ্যাটর্নি মোহাম্মদ আজিজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ডক্টর BM আতিকুজ্জামান উনিও যুক্ত হয়েছেন। আমি যে বিষয়টি এখন বলতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছে, যে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস TPS নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এবং ডেপুটেশনের যে আশঙ্কা, আজিজ ভাই আপনি যদি
এই বিষয়টা একটু ব্যাখ্যা করতেন। আমাদের এখানে প্যানেলে হাসান ফেরদৌস ভাই আছেন এবং ওয়ালিউল আলম ভাই আছেন। এটা আমাদের বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা এখন অস্থায়ীভাবে ইমিগ্রেন্ট হতে পারেনি বা যাদের প্রসেস চলছে, তাদের কাছে ওই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই রায় নিয়ে পুরো ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। এটা লাস্ট উইক, এন্ড অফ দ্য লাস্ট উইক সুপ্রিম কোর্ট থেকে একটা ডিসিশন এসছে। ডিসিশনটা হলো মানে এই রিপাবলিকান 6 জন জাজ, ওরা এই ট্রাম্পের এই আপিলের পক্ষে মানে তাদের মতামত দিয়েছে, এবং ডেমোক্রেট যে 3 জন জাজ রয়েছে তারা এটার ব্যাপারে সিরিয়াসলি অপোজ করেছে। যদিও বা টিপিএস এর ব্যাপারটা নিয়ে বাংলাদেশিদের জন্য চিন্তার কোনো বিষয় নেই এখানে। টিপিএস বিষয়টা হলো টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বলা হয় এটাকে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সমস্যার কারণে, আপনার হয়তো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যুদ্ধ হতে পারে, অথবা অন্য কোনো ধরনের সমস্যা হতে পারে, তখন এসব সমস্যার কারণে আমেরিকাতে সেসব দেশের লোকজনরা টেম্পোরারি ভাবে আসতে পারেন। তারা এখানে এসে আপনার ওয়ার্ক পারমিট পান, এখানে কাজ করার সুযোগ পান, সোশ্যাল সিকিউরিটি নাম্বার পান, এবং মানে সেই দেশের সেই তাদের নিজেদের দেশের সমস্যাটা সমাধান হওয়ার আগ পর্যন্ত তারা এই দেশে থাকার সুযোগ পান। বিভিন্ন দেশের ক্ষেত্রে এই ধরনের সুযোগ সবসময় এই দেশের গভর্নমেন্ট দিয়েছে, এবং এই ধরনের আপনার অ্যাটলিস্ট কাপল অফ মিলিয়ন বিভিন্ন দেশের লোকজন এই স্ট্যাটাস নিয়ে আমেরিকায় তারা বসবাস করতেছে। আর এই ব্যাপারে আসলে আপনারা সবাই জানেন, এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আসার পর থেকে তারা চাচ্ছে বিভিন্নভাবে আপনার অভিবাসীদের আশাটা বন্ধ করা, এখানে যারা আছে তাদেরকে বিতরণ করা, এই ব্যাপারে তারা চেষ্টা করতেছে। এখন যে সিদ্ধান্তটা হয়েছে, মানে টিপিএস এর ব্যাপারে আগেও অনেক মামলাগুলি হয়েছে। মামলাগুলি আপনারা জানেন, এখানে মেইনলি শুরুতে আপনার ডিস্ট্রিক্ট কোর্টে শুরু হয়, এবং সব ডিস্ট্রিক্ট কোর্টগুলি কিন্তু টিপিএস এর ব্যাপারে আপনার যারা টিপিএস নিয়ে আছে তাদের পক্ষে রায় দিয়েছে। এবং সার্কিট কোর্টগুলো আমেরিকার প্রত্যেকটা স্টেটে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট আছে, ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট, তারা এটার পক্ষে রায় দিয়েছিল, এবং সার্কিট কোর্টগুলো এটার পক্ষে রায় দিয়েছিল। এবং ট্রাম্পের যেটা শেষ ভরসা সেটা হলো যে সুপ্রিম কোর্ট, যেহেতু সুপ্রিম কোর্টে 6-3 ট্রাম্পের লোকজন তারা মেজরিটি, এখানে এটা দুর্ভাগ্যজনক ব্যাপার এদেশের জন্য। মানে এই দেশও এখন বিভিন্ন বিষয়গুলো মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা সমাধান করতেছে। গত সপ্তাহ শেষে যে সিদ্ধান্তটা এসছে সেটা হলো যে বিশেষ করে হাইতি এবং সিরিয়ার লোকদের ব্যাপারে। হাইতির ব্যাপারে আমরা যেটা জানি, সে দেশে এখনো কিন্তু প্রচন্ড সমস্যা, সেখানে গ্যাং ভায়োলেন্স এবং লোকদেরকে বিভিন্নভাবে হত্যা করা রাস্তাঘাটে, সেটা কিন্তু এখনো সে ধরনের অবস্থা বিরাজমান। কিন্তু তাদের প্রায় 4 লক্ষের মতো মানুষ, 3.5 লক্ষ এখন টিপিএস নিয়ে আমেরিকায় বসবাস করতেছে। সিরিয়ার আরো প্রায় 4,500 মানুষ এদেশের টিপিএস নিয়ে মানে তারা আমেরিকায় আছে। কিন্তু এই সুবিধাটা ফাইনালি সুপ্রিম কোর্ট বাতিল করলো, এটা খুবই দুঃখজনক। এইসব দেশগুলোর সিরিয়াতে যদিও বা আসাদ সরকারের পতন হয়েছে এবং নতুন সরকার গঠন হয়েছে, তার মানে এই না যে সেখানেও যে কারণে মানুষ সে দেশ ছেড়ে চলে আসছিল, সে দেশগুলোর সমস্যা সমাধান হয়ে গেছে। জি, আমার প্রশ্ন এবং কমেন্ট একটা আছে যে এই সিদ্ধান্তটা গভীরভাবে বর্ণবাদী, রেসিস্ট, এটা উল্লেখ করতে হবে। 100% আমি আপনার এই কথার সাথে 100% একমত। সেটা হলো যে কি আসলে বিশেষ আপনার হাইতির ব্যাপারে ট্রাম্পের অতীতের যেই মন্তব্যগুলো আমি নিউ ইয়র্ক টাইমসে পড়েছি, যে মানে তাদের দেশের লোকগুলিকে নিয়ে যেভাবে ট্রাম্প বিভিন্ন সময় মন্তব্য করেছে, এটা মানে এর চেয়ে বর্ণবাদী কোনো বিষয় কিন্তু আর হতে পারে না। এই বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্টের হিয়ারিং এসেছিল। কিন্তু দেখেন, মানে আপনার রিপাবলিকান মেজরিটি জাজদের পক্ষে যিনি সিদ্ধান্তটা দিয়েছেন, স্যাম এলিটো, এবং উনি যেটা বলেছেন সেটা হলো যে কি না, আসলে মানে আমরা এটাকে অত বেশি বর্ণবাদী মনে করি না। আসলে মানে আমাদের অবস্থাটাও কিন্তু আসলে মানে এখন খারাপ এই দেশে।
যে সুপ্রিম কোর্ট থেকে আমরা যে ধরনের ডিসিশন আশা করি, মানে তারা তাদের সেই একটা ন্যায় বিচারের যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরে যাচ্ছে। জানি না, মানে হয়তো এই সপ্তাহে আরেকটা বিশেষ করে আপনার এই মানে চাইল্ডহুড বার্থ, মানে বার্থরাইট সিটিজেনশিপের ব্যাপারে এই সপ্তাহে সিদ্ধান্ত আসার সমূহ সম্ভাবনা আছে। মানে সেটার ব্যাপারে কি হয়, এটাও একটা বিশাল একটা আশঙ্কার ব্যাপার। মানে এটা আমি বলবো যে কি এই দেশের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক। ওয়ালিউল ভাইয়ের একটি প্রশ্ন আছে মনে হয়। না, প্রথমত দুটো বিষয় আমি জিজ্ঞেস করতে চাচ্ছি তাকে। এক নম্বর হচ্ছে যে এদেরকে বলা হচ্ছে যে তোমরা হয় থাকার জন্য আপিল করো, থাকার জন্য তোমরা আবেদন করো, অথবা তোমরা দেশ ছেড়ে চলে যাও। থাকার জন্য আবেদন করলে পারে সেই ক্ষেত্রে কি হতে পারে, মানে আইনে কি বলে, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, তিনি একটি বড় অভিযোগ করেছেন, এবং আমরা আসলে অভিযোগ করি সবসময়। ধরা যাক সুপ্রিম কোর্টের 6 জন বিচারপতি ডেমোক্র্যাটদের পক্ষ থেকে আসছে এবং 3 জন হচ্ছে আপনার রিপাবলিকানদের পক্ষ থেকে। তখন এই যে রায়টা দিল, এই রায়ের বিপক্ষে যদি উল্টো রায়টা দিত, তাহলে কি সঠিক হতো? মানে আপনার ডেমোক্র্যাট এই যে রায়ের পক্ষে বিপক্ষে কথা বলা, আমি জানতে চাচ্ছি যে এরকম যদি তখন রায় দিত, তখন যদি কেউ বলতো ডেমোক্র্যাট প্রধান, এবং সেই কারণে তারা কি করছে, তারা এই ধরনের ডেমোক্র্যাটদের যে পলিসিগুলো সেগুলো আপলোড করছে, আমরা কি সেটা বলা উচিত ছিল কিনা, আমি সেটা প্রশ্ন করতে চাচ্ছি। সুন্দর প্রশ্ন আপনার। আসলে বিষয়টা হলো যে কি, মানে আমরা অতীতে যেটা দেখেছি আমেরিকায়, যে অ্যাডমিনিস্ট্রেশন বা আপনার যারা নির্বাহী বিভাগ, প্রেসিডেন্ট, এদের পক্ষ থেকে যে কথাগুলি আসে, মানে আপনার ওই এদেশের বিচার বিভাগ সেই বিষয়গুলিকে নর্মালি আমরা আগে সেভাবে আমলে নিতে দেখিনি। কিন্তু ট্রাম্পের বিষয়টা হলো যে কি আসলে ডিফারেন্ট। সে যেভাবে মানে আপনার বিভিন্ন মিটিং সিটিংগুলিতে মানে খুবই খারাপ ভাষায় মানে ব্যবহার করে আপনার, মানে এই বিষয়গুলিতে আপনার টিপিএস এর ব্যাপারে অ্যাপ্লিকেশন বা আপিল করার যে বিষয়টা, এই স্টেজগুলি সবগুলি শেষ হয়ে গেছে। যখন ট্রাম্প প্রশাসন কিন্তু টিপিএসটা বন্ধ করেছে, আজকে থেকে অন্তত মানে 1 বছরের উপরে আগে বন্ধ করেছিল, এবং সেই বিষয়টা নিয়ে আপনার যারা রাইট গ্রুপ, ইমিগ্রেশন রাইট গ্রুপ অথবা বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি গ্রুপ, তারা কোর্টে মামলা করেছে। মামলাগুলি শুরুতে হয় ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে। ডিস্ট্রিক্ট কোর্টগুলো এদের পক্ষে রায়টা দিয়েছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেটার ব্যাপারে আবার আপিল করেছে। আপিলটা সেকেন্ড স্টেজে আপিলটা হয় সার্কিট কোর্টে, সেখানে আপিল করে সেখানেই কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হেরেছে। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শেষ পর্যন্ত এই বিষয়টি নিয়ে মানে সুপ্রিম কোর্টে আপিল করেছে, এবং তার যেটা ভরসা সে যেটা বলে বেড়ায় সেটা হলো যে কি, যে মানে আমরা চাই আমেরিকার কালারটা চেঞ্জ হোক, যেটা তার বর্ণবাদী একটা মানে ধারণা। তো এখন যেখান থেকে সিদ্ধান্তটা এসছে, মানে এরপরে আপিলের আর কোনো ধরনের সুযোগ নেই, যে কারণে সবাই খুবই মর্মাহত যে আপনি যে এরপরের আর কোনো কোর্টে যাবেন সেটার সুযোগ নেই। এটা হলো যে কি, মানে ন্যায় বিচারের ক্ষেত্রে লাস্ট রিসোর্ট যেটা আমরা বলি, সেখান থেকে যেহেতু মানে নেগেটিভ সিদ্ধান্ত এসছে, এখন এই প্রায় 3.5-4 লক্ষ মানুষ, এদেরকে নতুন করে ধরপাকড় করা, তাদেরকে দেশ থেকে বের করে দেয়া, মানে এই বিষয়টা কিন্তু শুধু একটা জেলাসি দেখে আপনার মানে বর্ণবাদী আচরণের কারণে এই বিষয়গুলি কিন্তু ট্রাম্প করে যাচ্ছে। আর বিশেষ করে এই 2টা দেশের যে লোকগুলি এখন টিপিএস নিয়ে দেশে আছে, তাদের মানে এর পরে আর কোনো কোর্টে যাওয়ার কিন্তু আমরা ডক্টর আতিকুজ্জামান আমাদের সাথে জয়েন করেছেন। যুক্তরাষ্ট্রের পুরুষদের টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত এসেছে, যেটা বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এই ধরনের রিপ্লেসমেন্টের ব্যাপারটা এসেছে, এবং পুরুষের প্রোস্টেট ক্যান্সার সহ আরও অনেক কিছু এটার সাথে জড়িত। আমাদের এখানে প্যানেলে অনেকে আছেন। আতিকুজ্জামান ভাই, আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে জয়েন করেছেন। এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। অনেক ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় মানুষরা এখানে আছেন, এবং টাইম টেলিভিশনের দর্শক আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।
টেস্টোস্টেরনের ট্রিটমেন্ট নিয়ে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন এসেছে এবং বিশেষ করে রিসেন্টলি সায়েন্টিফিক জার্নালে গতকাল যেটা প্রকাশিত হয়েছে, তারপরে আরো অনেক নতুন কিছু প্রশ্ন অনেকের মনে এসেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ, যেটাকে আমরা বলি HHS, টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি বা TRT আমরা বলি, এর ওষুধের লেভেল পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। এর একটা অন্যতম প্রধান কারণ হলো গত এক দশকে সবচেয়ে বড় বড় যে সমস্ত গবেষণা আমাদের চিকিৎসা শাস্ত্রে পাওয়া গেছে এর নিরাপত্তা এবং উপকারিতা নিয়ে, সেগুলোতে কিছু পরিবর্তন ইতিমধ্যে দেখা গেছে। আগে ধারণা ছিল যে বয়স, বিশেষ করে পুরুষদের বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন কমে যায় এবং সেই ক্ষেত্রে হৃদরোগ, স্ট্রোক বা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এবং 2015 সালে FDA কিছু কিছু সতর্কবার্তা যুক্ত করেছিল এই টেস্টোস্টেরন ট্রিটমেন্টের উপরে, কিন্তু রিসেন্টলি 5000-এরও বেশি পুরুষের উপর পরিচালিত বড় একটা গবেষণা করে দেখেছেন যে আমরা যদি সঠিকভাবে পুরুষদেরকে নির্বাচন করে সঠিক টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট যদি দিতে পারি, তাহলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে না। এবং এই যে ডাটাগুলো প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে যে অনেকে বলেন যে টেস্টোস্টেরন থেরাপি নিলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে এর তেমন কোনো শক্ত প্রমাণও কিন্তু এই স্টাডিতে পাওয়া যায়নি। তবে একটা কথা বলা হয়েছে যে যাদের প্রোস্টেট ক্যান্সার আছে, বিশেষ করে মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার আছে, সেক্ষেত্রে তারা কিন্তু রিপ্লেসমেন্ট থেরাপির জন্য উপযুক্ত নন। আরো একটা ব্যাপার আছে, যাদের প্রোস্টেট বড় হওয়ার সমস্যা আছে, যেটা বয়স বাড়ার সাথে সাথে সবারই হয়, যেটাকে আমরা বলি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, তাদেরও যদি কোনো গুরুতর উপসর্গ থাকে, সেক্ষেত্রেও কিন্তু যারা রিপ্লেসমেন্ট থেরাপি পান তাদেরকে তাদের ডাক্তারের সাথে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে লেভেলের যে সতর্কতা পরিবর্তন হচ্ছে, তার মানে যে আপনি টেস্টোস্টেরন নিতে পারবেন এমন কিন্তু নয়। অনেকে মনে করেন যে টেস্টোস্টেরন হলো যৌবন ফেরানোর একটা ওষুধ বা একটা সাধারণ ওয়েলনেস সাপ্লিমেন্ট। আসলে ব্যাপারটা তা না, এটি একটা নির্দিষ্ট রোগীর চিকিৎসা এবং সেই রোগী রোগ নির্ণয় এবং চিকিৎসকটা একটা ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত। অনেক পুরুষ মনে করেন যে তাদের ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাদের যৌন আগ্রহ কমে যাচ্ছে, তাদের পেশি শক্তি কমে যাচ্ছে বা তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছেন এবং সে কারণে তারা টেস্টোস্টেরন নিতে আগ্রহী হন। কিন্তু এর পেছনে কিন্তু আরো অনেক উপসর্গ থাকতে পারে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, ওবেসিটি বা স্থূলতা থাকতে পারে, ঘুমের সমস্যা বা স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে, তাদের মানসিক চাপ থাকতে পারে বিভিন্ন কারণে, তাদের থাইরয়েডের প্রবলেম, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম থাকতে পারে বা অন্য কারণ থাকতে পারে। তাই কেবলমাত্র একটা রক্ত পরীক্ষা করবেন, যে টেস্টোস্টেরন লেভেল পরীক্ষা করবেন এবং তার উপরেই যে ট্রিটমেন্টটা নিয়ে দেবেন সেটা কিন্তু না। রোগীর যে সিমটম আছে সেটা দেখতে হবে এবং পূর্ণাঙ্গ যে মূল্যায়ন ডাক্তার যেটা করবেন তারপরেই কিন্তু রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হবে। সো এই যে নতুন যে গবেষণা এসেছে এবং যে কারণে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ মনে করছে যে এই লেভেলগুলো পরিবর্তন করা দরকার, তার মানে এই না যে আপনি এটা নিতে পারবেন ঝুঁকি ছাড়াই। আরেকটা জিনিস হলো, যদি কেউ টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট করেন তারপরে কিন্তু ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রক্তের হিমোগ্লোবিন বেড়ে যেতে পারে, PSA বেড়ে যেতে পারে, প্রোস্টেটের অবস্থা পরিবর্তন হতে পারে, রক্তচাপ কিংবা অন্যান্য পরীক্ষা রেগুলার করতে হবে, কারণ চিকিৎসকের কিছু কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা সামনে নিয়ে এসেছেন যে টেস্টোস্টেরন কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যাচ্ছে যে লং টার্ম আমরা আগে যেটা মনে করতাম সেটা সঠিক না, কিন্তু তার মানে এই না যে সবাই টেস্টোস্টেরন নিতে পারবেন। সো অনেক ধন্যবাদ যে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা নিয়ে এসেছেন, কারণ আমাদের সমাজে একটা কমন মিসকনসেপশন যে এটা বোধহয় আমাদের অনেকের সেক্স স্টিমুলেন্ট একটা ব্যাপার বা চিরযৌবনে থাকার একটা ওষুধ, তা কিন্তু আসলে না। অনেক ধন্যবাদ। হাসান ভাই এবং ওয়ালি ভাই যারা আছেন, কোনো প্রশ্ন আছে কিনা?
আমার একটি প্রশ্ন আছে। খুব স্বাভাবিকভাবে যে বিষয়টি আপনি বললেন যে ন্যাচারালি যে ঘটনাটা ঘটে, আপনি বয়স্কদের ক্ষেত্রে বললেন, আসলে এই সমস্যাটা কত বছর বয়স থেকে শুরু হতে পারে, বা প্রিলিমিনারিতে নিজেকে বা যে কোনো পুরুষ বা যে কোনো সতর্ক হওয়ার কোনো পরামর্শ থাকবে কিনা? অবশ্যই। আসলে খুব ভালো প্রশ্ন করেছেন। এভরি ইন্ডিভিজুয়াল কিন্তু ডিফারেন্ট। কেমন বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন কমতে পারে, কিন্তু অনেকের বয়স বাড়ার সাথে সাথে যে বয়স বাড়তেই হবে টেস্টোস্টেরন কমার জন্য তা কিন্তু না। যেমন ধরেন একটা মানুষ 21 বছর বয়স, যার টেস্টোস্টেরন থাকা উচিত নর্মাল, কিন্তু সে যদি খুব মোটা হয়ে যায়, এই টেস্টোস্টেরন গুলো তার বডির ফ্যাটের সাথে বাইন্ড করে ফেলে, যে কারণে তার টেস্টোস্টেরন কমে যায় এবং সে ক্লান্ত বোধ করে, বা টেস্টোস্টেরনের যে সমস্ত অ্যাক্টিভিটি সেগুলো কমে যায়। সো বয়স কিন্তু এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো যে কি কারণে হচ্ছে, বা এর সাথে কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ অ্যাসোসিয়েট আছে কিনা, বা শারীরিক কোনো পরিবর্তন আছে কিনা। তো যেটা ইম্পর্টেন্ট কথা, যে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনার পেশি শক্তি কমে যাচ্ছে, আপনার যৌন শক্তি কমে যাচ্ছে, আপনার মাসলের পাওয়ার কমে যাচ্ছে এবং বয়স বেড়ে গেছে, ধরেন আপনার বয়স 50-এর উপরে চলে গেছে, তার মানে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনি তখন একটা ডাক্তারের কাছে গেলেন, উনি আপনার হরমোন টেস্টোস্টেরন হরমোনের লেভেল পরীক্ষা করলেন এবং পরীক্ষা করে বললেন যে হ্যাঁ আপনার লেভেল তো কম আছে, সো আপনার টেস্টোস্টেরন নেওয়া দরকার। তা কিন্তু না। একজন ভালো ডাক্তার উনি আরো অনেকগুলো জিনিস দেখেন। উনি দেখেন যে আপনার শরীরের বডি ম্যাস ইন্ডেক্স কতটুকু, আপনার শরীরের চর্বি কতটুকু, আপনার অন্য কোনো ডিজিজ আছে কিনা যেটা এই টেস্টোস্টেরন লেভেলকে ইফেক্ট করতে পারে, আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা যেটা টেস্টোস্টেরন লেভেলকে ইফেক্ট করতে পারে। আরো একটা জিনিস তারা দেখেন যে আপনার প্রোস্টেট বেড়ে গেছে কিনা, আপনার আগের কোনো প্রোস্টেটের ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা। সো আমার যেটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি টেস্টোস্টেরন নিতে চান, জাস্ট একটা টেলিভিশনের অ্যাডভার্টাইজমেন্ট বা একটা পেপারের অ্যাডভার্টাইজমেন্ট এটা নিয়ে আপনি কারো কাছে যাবেন না। টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট ট্রিটমেন্ট ইজ আ সিরিয়াস ম্যাটার, কিন্তু এটা খুব ইফেক্টিভ যাদের জন্য এটা কাজ করে, এবং এদের জন্য বেস্ট ডাক্তার কিন্তু একজন এন্ডোক্রাইনোলজিস্ট কিংবা একটা ইউরোলজিস্টের কাছে যেতে পারেন। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে আলাপ করতে পারেন। তবে খুব ইম্পর্টেন্ট কথা যেটা আপনাকে বলতে চাই, যে বয়স যে বাড়লেই আপনার টেস্টোস্টেরন কমে যাবে তা কিন্তু না, এবং বয়স বাড়লে টেস্টোস্টেরন কমলেই যে আপনাকে টেস্টোস্টেরন নিতে হবে তাও না, এবং ওভারঅল অনেকগুলো কন্ডিশন লক্ষ্য করতে হবে। আরেকটা জিনিস, টেস্টোস্টেরন পাওয়ার পরেও কিন্তু আপনাকে খুব নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে ডাক্তারের কাছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে আমাদের অনুষ্ঠানে দর্শকদেরকে জানালেন। আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। ওয়ালি আলম ভাই এবং হাসান ভাই আপনারা এখনো আছেন। যে প্রশ্নটি রাখতে চাই, প্রথম ওয়ালি আলম ভাইয়ের কাছে বলবো যে মেয়র জোহরান মামদানি, আমরা দেখেছি যে একটি গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছে এবং ডেমোক্রেটিক নির্বাচনে তার প্রার্থীদের জয়ী হওয়া এবং তার রাজনীতির মাঠে প্রেসিডেন্ট না হওয়ার যে বিষয়টি উনি ইঙ্গিত করেছেন, যে সে যেহেতু এদেশে জন্মগ্রহণ করেনি, এই স্পিচটা একটা ডিফারেন্টলি ইফেক্ট হয়েছে সব জায়গায়। তো ওয়ালি আলম ভাই, আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা? বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের আপনার যে নির্বাচন হয়ে গেল সেটা নিয়ে সারা যুক্তরাষ্ট্রে আলাপ হচ্ছে। আপনার ট্রাম্প মন্তব্য করেছে, রিপাবলিকান দলের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, এবং তারা এটাকে দেখছে যে সারা আমেরিকাতে কমিউনিস্টরা, সোশ্যালিস্টরা, তারা কমিউনিস্ট শব্দটা ব্যবহার করছে, সমাজতন্ত্রীরা দখল করে নেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে, যেটা আমেরিকার ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে। তো সেই ক্ষেত্রে মামদানি যে বক্তব্য দিয়েছেন, আমরা তাদের পক্ষ থেকে দেখছি যে তারাও বলছেন যে তারা যে পথে এগোচ্ছেন, 3 জন ইউএস কংগ্রেসম্যান, এটা নতুন, তারা জিতেছেন এখান থেকে, নিউ ইয়র্ক থেকে, যেটা গুরুত্বপূর্ণ। এবং আমি একটা জরিপে দেখলাম, CNN এর একটা এসে, এখানে তাদের একজন মন্তব্য করছিল যে এবার যে কংগ্রেসের যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে কংগ্রেসে যারা আছেন তাদের 65%, তাদের হিসাবে, তাদের জরিপের মধ্যে 65% তারা হয়তো থাকবেন না, এবং এই রিপ্লেসমেন্টটা কংগ্রেস রিপাবলিকানদের মাধ্যমে হবে না। আমরা যা দেখছি যেটা হচ্ছে যে আমরা সোশ্যাল ডেমোক্র্যাট যারা বলছেন তাদের মাধ্যমে, অর্থাৎ ডেমোক্র্যাট পার্টি যেটা আছেন সেটা আস্তে আস্তে আমরা দেখছি যে একদিকে ঝুঁকে পড়ছে, এটা সত্যি।
এবং আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে সবখানে এটার প্রতিক্রিয়া হবে। এবং আলটিমেটলি আমরা দেখবো যে সেন্ট্রিস্ট যারা আছেন বা মডারেট যারা আছেন, লিবারেল যারা আছেন, তারা কোণঠাসা হয়ে পড়ছেন। ঠিক একইভাবে আমরা যদি লক্ষ্য করি, তাহলে রিপাবলিকান দলের মধ্যেও কিন্তু আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করছি, যে কট্টর রক্ষণশীলরা তারা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তারা এগিয়ে যাচ্ছেন। তার মানে এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার যুক্তরাষ্ট্রের জন্য। আমার নিজের কাছেও মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র আলটিমেটলি কোন দিকে যাচ্ছে। আগামী হয়তো দেখবো যে দুইটি কট্টর দল, যেটা বাংলাদেশে আমরা দেখি, বা বাংলাদেশে তো নীতিগতভাবে যুদ্ধ হয় না, সেখানে স্বার্থের দ্বন্দ্ব, কিন্তু এখানে যদি আমরা দেখবো যে দুটি কট্টরপন্থী গ্রুপ, রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্রেও একটা বড় ধরনের কি বলে আমরা যেটা বলবো, একটা বিপদে হয়তো পড়ে যেতে পারি। যে আমরা দেখবো যে তারা এমন কিছু বিষয় যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্বার্থের ব্যাপারে, যত না তারা, আমরা ইরান ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে দেখেছি যে যত না যুক্তরাষ্ট্রের স্বার্থের ব্যাপারে বলা হচ্ছে, তার থেকে অনেক বেশি এটা রাজনৈতিকভাবে তারা পরস্পর লাভবান হওয়ার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো আমার কাছে আসলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য কিছুটা শঙ্কার মনেই হচ্ছে। হাসান ভাই, প্রথমত মাত্র 3 জন ডিএসএ মেম্বার প্রাইমারিতে জিতেছেন, মাত্র 3 জন। আমেরিকায় আগামী কংগ্রেসে এই 3 জন কংগ্রেসের ক্যারেক্টার বদলাবে না, কিন্তু এর প্রতিক্রিয়া হবে ভিন্ন। এর প্রতিক্রিয়া কি হবে আমি আগের দিন বুঝিয়ে বলেছি। জি, তা হচ্ছে এই যে রিপাবলিকানরা, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প, এদেরকে ব্যবহার করে বলবেন যে ডেমোক্রেটিক পার্টি একটা এক্সট্রিমিস্ট পার্টি, এটা কমিউনিস্টদের পার্টি, এটা গডলেস পার্টি। উনি বলেছেন আল্লাহ রসুল মানে না। কেমন? ফলে এই মাত্র 3 জন লোক জিতেছে নিউ ইয়র্ক সিটিতে, তাকে ব্যবহার করে পলিটিক্যালি অ্যাডভান্টেজ গেইন করার চেষ্টা করবে রিপাবলিকানরা, করবেই। ভয়টা হচ্ছে এইখানে। বলি ভাইজি বলছে সেটা আমি তা নিয়ে উদ্বিগ্ন নই। আমি উদ্বিগ্ন যে এই 3 জনকে ব্যবহার করে আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে বিভক্ত করবার চেষ্টা হবে। এটা একটা বিপদ। দ্বিতীয় বিপদ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেটিক ভেতরেই কিন্তু নেতৃত্বের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। আমি এলিসা স্লটকিন অলরেডি প্রস্তাব করেছে যে যারা এখন ক্ষমতায় আছেন ডেমোক্রেটিক পার্টিতে, স্লটকিন একজন ডেমোক্রেটিক সেনেটর, তিনি বলছেন যে মিশিগান থেকে, তিনি বলছেন যে এদের সরে যেতে হবে। তিনি স্পেসিফিক্যালি হাকিম জেফরিজের কথা বলেছেন। জি, এবং অলমোস্ট ডেফিনেটলি যে 3 জন জিতলেন ডিএসএ মেম্বার, তারা কেউই কিন্তু এই পুরনো লিডারশিপকে এন্ডোর্স করবেন না। কারণটা কি? কারণ নেতৃত্বের একটা জেনারেশনাল শিফট হচ্ছে, প্রজন্মগত পরিবর্তন হচ্ছে। এই যে আমরা দেখলাম প্রাইমারিতে, কি দেখলাম আমরা? প্রাইমারিতে ভোট দিতে কে যায়? মোট ভোটারের বড় জোর 20% লোক ভোট দিতে যায়। এক একটা ভোট এলাকার রাফ ভোটার সংখ্যা হচ্ছে 4 লক্ষ। সেখানে ভোট দিতে যায় 50,000, 60,000, 70,000 বড় জোর। তার মানে 20,000 লোক ঠিক করছে কে হবে তোমার পরবর্তী কংগ্রেসম্যান। এটা একটা আনফেয়ার একটা ব্যবস্থা। এবং এর ফলে আমি কোয়াইট ডেফিনিট যে আগামী নির্বাচনে যারা এই প্রাইমারি জিতলো সবাই জিতে আসবে না। আমি এখন থেকে বলে দিচ্ছি, আমি উদ্বিগ্ন এই ভেবে যে ডারিয়া লিজা বলে যে মেয়েটা জিতেছে, যে মেয়েটা ডিএসএর মেম্বার হয়ে জিতেছে, এবং যে বলেছে সে বর্ডার মানে না, সে জেলখানা মানে না, সে আদালত মানে না, আমার মনে হয় যে তার পক্ষে জেতা সম্ভবপর হবে না। কারণ আমেরিকা এখনো এরকম এক্সট্রিম পজিশন গ্রহণ করতে প্রস্তুত নয়। আমেরিকা এখনো একটা মূলত মধ্যপন্থী সেন্ট্রিস্ট কান্ট্রি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি এখানে একটু সামান্য কি পারবো যে, জি 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 জি, আচ্ছা, একদম সেটা হচ্ছে যে জি। আমি সেনের একটা রিপোর্টের কথা আপনি বলেছি, যে আমি আমার কথা না, যে সেখানে কিন্তু এই যে বিষয়টা, এই যে বলছে কথাটা, এবং আলটিমেটলি যে ডেমোক্র্যাটের নেতৃত্বে যদি আপনার এই পরিবর্তনগুলো আসে, এবং সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই যে যারা উদার ডেমোক্র্যাট আছে, বা আপনি বলেন যে সেন্ট্রিস্ট ডেমোক্র্যাট যারা আছে, মডারেট যারা আছে, তাদের অবস্থানটা, তারা কি ডেমোক্র্যাট পার্টিতে থাকবে, না তারা কি তৃতীয় কোনো পক্ষে বা আলটিমেটলি রিপাবলিকানদের
মধ্যে তো যাওয়ার উপায় নেই, কারণ সেখানেও কট্টরদের একটা অংশ দখল করছে সবকিছু। আলটিমেটলি ডেমোক্রেটিক পার্টি বিভক্ত হবে, আলটিমেটলি, ইমিডিয়েটলি নয়। আপনি দেখেছেন যে অলরেডি টম সোজি, আমাদের লং আইল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান, একটা চিঠি লিখেছেন। তাতে তিনি বলছেন যে তোমরা এই যারা পাশ করলে ডিএসসি থেকে সরে যাও, অন্য দল করো তোমরা, আমরা সোশ্যালিস্ট নই, আমরা সবাই ক্যাপিটালিস্ট। সরাসরি বলেছে, নিউ ইয়র্ক টাইমসে লম্বা করে তার চিঠি ছাপা হয়েছে। তার মানে দলের ভেতরে অলরেডি বলা হচ্ছে যে তোমরা যারা জিতলে এবং যারা ভিন্ন অবস্থান গ্রহণ করছো, তোমরা আমাদের লোক নাও। এই ক্ষেত্রে কি আপনার মিড টার্মে যে ইলেকশনটা হবে, এই যে ডেমোক্রেটদের পার্টি ডিভাইড আপনি বলেছেন কিছুটা অবশ্য, যে তাদের এই ক্ষেত্রে কি কোনো ফলাফলের পরে, যেমন আমরা মিড টার্মে দেখি সাধারণত অপোজিট যেতে, এ ব্যাপারে কোনো ওয়ালি ভাই, চেষ্টা হবে তো, রিপাবলিকানরা আপ্রাণ চেষ্টা করবে, নানাভাবে চেষ্টা করছে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলটাকে উল্টো দিকে নিয়ে যেতে। যেমন ট্রাম্প সাহেব রিডিস্ট্রিক্টিং করছেন, ট্রাম্প সাহেব সেভ ইউএসএ এক করার কথা বলছেন, সবই একটাই লক্ষ্য, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে যাতে করে রিপাবলিকান পার্টি ক্ষমতায় থাকতে পারে। কেমন? এখন নতুন নতুন ঝামেলা হলো ডেমোক্রেটিক পার্টির জন্য, দলের ভেতরেই বিভক্তি তৈরি হলো। এক্স্যাক্টলি, আমি সে কথা বলছি। এবং এর ফলে যেটা দাঁড়াবে, তার ফলে প্রথমত একদল লোক ভোট দিতে যাবেই না, আর 2 নম্বর ভোটারদের মধ্যেও কিন্তু বিভক্তি তৈরি হবে, যা আলটিমেটলি খুব বড় আকারে, মাত্র 4 মাস বাকি আছে, এই 4 মাসে এমন কোনো ড্রামাটিক পরিবর্তন হবে বলে মনে হয় না, আনলেস রিপাবলিকান পার্টি এটাকে খুব শক্তভাবে ব্যবহার করে। ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে আমি। এই প্রাইমারিতে প্রধান একটা ফ্যাক্টর ছিল গাজা। এই প্রাইমারিতে একটা অবাক লাগতে পারে, কিন্তু গাজা ইস্যু নিয়ে এবারে এই প্রাইমারিতে একটা বড় রোল প্লে করে। এক ছোট্ট এক্সাম্পল দেবি, আমাদের নিউ ইয়র্কের NY-12 মনে করা যাক, ড্যান গোল্ডম্যান, খুব ভালো একজন কংগ্রেসম্যান, তাকে হারালো কে? আমাদের প্রাক্তন মেয়রের কি নাম ভদ্রলোকের, বলতে পারে কে? নাম মনে রয়েছে, আচ্ছা বলেন, ঠিক আছে, তফাৎটা কি? দুজনই প্রোগ্রেসিভ, দুজনই ভালো লোক, শুধুমাত্র যিনি জিতলেন তিনি অত্যন্ত খুব গাজা বিরোধী। অন্যদিকে ড্যান গোল্ডম্যান, যিনি কিনা 2018 সালের ট্রাম্পের ইমপিচমেন্টের চিফ প্রসিকিউটর ছিলেন, তার একমাত্র সমস্যা কি? তিনি ইসরায়েলের পক্ষে। একটা অসাধারণ চমৎকার একজন কংগ্রেসম্যান, তিনি হেরে গেলেন শুধুমাত্র গাজা প্রশ্নে। এবং শুধু এখানেই নয়, আগামী নির্বাচনে গাজা উইল বি বিগ ফ্যাক্টর। যেমন ধরা যাক মিশিগানে এল সাইদ, একজন মুসলমান, তিনি শক্তভাবে ক্যাম্পেইন করছেন গাজা কেন্দ্রিক। কেমন? গাজাকে ব্যবহার করে অন্যান্য প্রশ্ন আছে, বাট গাজা ইজ এ সেন্ট্রাল ইস্যু। তাহলে কি দাঁড়ালো? যে আগামী নির্বাচনে গাজা উইল বিকাম এ ভেরি মেজর ইস্যু, এবং এর ফলাফলটা তো রিপাবলিকানের পক্ষে যাবে না, এটাকে বেনিফিটটা ড্র করবে বা যে ঘরে তুলবে কে? মূলত প্রোগ্রেসিভ ডেমোক্রেটরা, মূলত প্রোগ্রেসিভ। কিন্তু আমি মনে করি না যে নাটকটা এখনো এমন পর্যায়ে পৌঁছেছে আমরা দেখবো যে 15-20 জন ডিএসসি মেম্বার উঠে আসলো। না, এই 3 জন উঠেছে, 3 জনই, এর বাইরে কিন্তু নয়। 2 জন এই মুহূর্তে আছে ডিএসএর মেম্বার, একজন হচ্ছেন গিয়ে আমাদের ওকাসিও কর্টেজ, আরেকজন হচ্ছেন গিয়ে রাশিদা তালিম। এই 2 জন আর এই 2 জন, 4 জন হবেন। 3 জনের সবাই কিন্তু ডিএসএ নয়, 2 জন ডিএসএ, ফলে 4 জন ডিএসএ মেম্বার হবেন আগামী কংগ্রেসে। এই 4 জন দিয়ে কি পুরো কংগ্রেস বদলে যাবে? আপনার মনে থাকতে পারে যে একসময় রিপাবলিকান দলের ভেতরেও কিন্তু টি পার্টি বলে একটা মুভমেন্ট উঠেছিল। টি পার্টিও একটা এক্সট্রিমিস্ট একটা উপদল। তো টি পার্টি আলটিমেটলি কি হলো? টি পার্টি আলটিমেটলি মার্চ করে ফেললো উইথ দ্য রিপাবলিকান পার্টি। এই দলগুলিও এই নতুন উপদল তৈরি ডিএসএও, তারাও আলটিমেটলি মার্চ করবে, বাট প্রবাবলি তারা ডেমোক্রেটিক পার্টির ওভারঅল পলিসি মেকিংয়ে একটা প্রভাব ফেলে যাবে। যেমন এই মুহূর্তে কংগ্রেসে প্রায় 100 জন তারা প্রোগ্রেসিভ ককাস বলে একটা ভিন্ন ককাস তৈরি করে, দলের ভেতরেই প্রায় 100 জন প্রোগ্রেসিভ মেম্বার, যারা তাদেরকে প্রোগ্রেসিভ ককাস তারা তৈরি করেছে। কেমন? ফলে কিন্তু তার দলের মধ্যেই আছে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে দলের নীতিগুলিকে প্রভাবিত করা, এর বেশি কিছু নয়। যেমন টি পার্টি করেছে, আমাদের এরাও তাই করবে বলে আমার মনে হয়।
ধন্যবাদ আপনাদেরকে। আমার মনে হয় যথেষ্ট যৌক্তিকভাবে প্রেজেন্টেশন হয়েছে এবং প্রশ্ন উত্তরে অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত হলো। জনাব হাসান ফেরদৌস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালি আলম ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ যারা যারা প্যানেলে অংশগ্রহণ করেছেন। জি। দর্শক, আজ এই পর্যন্তই টাইম এক্সক্লুসিভ। কাল আবারও দেখা হবে রাত 9টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।